অ্যাকুইজিশন কি, এরকম যদি ভাগ ভাগ করে লিখতে পারো তাহলে তোমার Okay. অ্যান্সার ক্লিয়ার হয়, মার্কস বেশি আসে। আরেকটা হচ্ছে তোমার ইয়ে হয়, এটা কি বলে, আম, তোমার লেংথও বেড়ে যায়। জি ম্যাম। ওকে, শরীফা বলেন আপনি, আমি skip করছি। না না, আমি কিছু না। এমনি আমি খুব শর্ট ভাবে লিখছিলাম। শর্ট ভাবে লেখার কথা ছিল না, ওয়ার্ড কাউন্টিং কমপ্লিট হতে হবে। জি ম্যাম। হুম। মোহাম্মদ জামিল ইশতিয়াক, আপনার অ্যাসাইনমেন্ট জমা পড়ে নাই? দিয়েছিলাম, দাঁড়ান একটু দেখি। দেখো। দেখাচ্ছে তো হয়েছে, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, দাঁড়ান। ওকে, আমরা শুরু করি। শরীফা? জি ওকে ম্যাম। Okay, because it's already 5:48, we are supposed to start at 5:45. Okay. Okay. Um, this is the last part of our course. That is, the syllabus for the final exam is going to start from today. And you guys know that in a for the final exam, we have a few topics like L1 versus L2, creation theory, acculturation theory, accommodation theories. There are so many theories over here. And all these are actually, from now, it will be mainly about SLA. In the first part, before the midterm, we discuss about L1, L2, acquisition, learning. We had elaborate ideas, elaborate discussion about both native language or L1 language acquisition. Then we gradually started to know about L2, SLA, that is second language acquisition. After the midterm, now our total focus will be on SLA. We will focus on the issues that our students face to understand, to learn English as L2. We will know about the major theory in this field, that is Creation's hypothesis. We know about the social aspects of second language acquisition. What are the social factors? So in the first part, we talked about classroom learning mainly. And now in this part, we will talk about classroom teaching of second language. At the same time, we will also learn about the social factors, psychological factors, that is the naturalistic setting of SLM. তো SLA যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, ফর আস SLA ক্যান বি বোথ ক্লাসরুম টিচিং, ন্যাচারালিস্টিক সেটিং, বোথ। ন্যাচারালিস্টিক সেটিং মানে হচ্ছে তুমি বাইরে কোথাও গেছো, ওখানে তুমি ইংলিশে শেখার চেষ্টা করছো অ্যামং দ্য নেটিভস, দ্যাট ইজ ইউর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ন্যাচারালিস্টিক সেটিং, লার্নিং এর ন্যাচারালিস্টিক সেটিং। এখানে তোমার সোশ্যাল ফ্যাক্টরস গুলো অনেক কাজ করবে। আর ক্লাসরুম অ্যাকুইজিশন যেটা, সেটা হচ্ছে যে ক্লাসরুমে টিচারদের কাছ থেকে শেখা। এটা মিনস ক্লাসরুমে টিচারদের কাছে শেখা মানে হচ্ছে সেখানে বিভিন্ন ক্লাসরুম ফ্যাক্টরস গুলো কাজ করবে, টিচিং প্রসেস, ম্যাটেরিয়াল, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অফ দ্য লার্নার্স, তারপর হচ্ছে বিভিন্ন যে ফ্যাক্টর গুলো লার্নারদের লার্নিং কে ইনফ্লুয়েন্স করে, অল দিস থিংস। ফাইনালি সিলেবাসটা মূলত মেনলি অ্যাবাউট all about SLA, all about second language acquisition, both in classroom context and in naturalistic context. আচ্ছা, আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে today we will know about the influence of L1 on L2. আজকে আমরা দুটো জিনিস দেখব, সেটা হচ্ছে L1 এর প্রভাবে কিভাবে আমাদের L2 টা ইনফ্লুয়েন্সড হয়, এবং ইংরেজি এবং বাংলা বা ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মাঝখানে কি কি পার্থক্য, যে কারণে আমাদের স্টুডেন্টরা প্রবলেম ফেস করেন। Those who want to be teacher, this class is very important for them, because today you will know about the practical problems that you will face in your classroom context.
Okay, it is a very these are all very prominent features that the English teachers in the context of Bangladeshi classroom always face. এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার এই কারণে, কারণ আমরা কোন সিচুয়েশনটা ফেস করতে যাচ্ছি, কোন প্রবলেমগুলো আমাদের সামনে থাকবে, কিভাবে সেগুলো ডিল করতে হবে। If you cannot understand those things, then it will be really difficult for you to teach a second language, especially English, to your students. আচ্ছা, আমি এটা চ্যাপ্টার পড়তে বলেছিলাম, নাইম, চ্যাপ্টার 6। নাইম, কথা বলতে হবে, জি ম্যাম, বলেন সরি কি ম্যাম। বুঝেছেন। চ্যাপ্টার 6 এক পড়েছিলাম। মিনিট নাইম, সাইফ তোমার অ্যাসাইনমেন্ট জমা পড়ে নাই? মিস আমি তো জমা দিয়েছি। আসে নাই বাবা, আবার জমা দিতে হবে। আচ্ছা তাহলে আমি এখনই দিচ্ছি ম্যাডাম। আচ্ছা, ক্লাস শেষ করে দাও, এখন আবার আউট হয়ে যাও না, শোনো ক্লাসটা আগে। হ্যাঁ নাইম, ক্যারি অন। হোয়াট হ্যাভ ইউ আন্ডারস্টুড ফ্রম দিস চ্যাপ্টার? ম্যাম এখানে অনেক কিছুই তো হচ্ছে আসলে ছিল, আমি ওইভাবে হয়তো বা ক্যাচ করিনি, বাট যেটা দেখলাম যে 2 টাইপস অফ মডেল পেয়েছিলাম, তো একদম শেষের দিকে আর কি চ্যাপ্টার। বলো। ও এই ব্ল্যাক বক্স হচ্ছে যেই টপিকটা, এটা অলরেডি আপনি ম্যাম ক্লাসে বলেছিলেন এর আগে, যতটুকু আমার মনে হয়েছিল আর কি। এটার সাথে চ্যাপ্টার 6 এর মেইন জিনিসটা কি নাইম? তুমি যে বইটা ডাউনলোড করেছো, দ্যাট ইউ গাইস আর ফলোইং অ্যাকচুয়ালি দ্য ইজি ভার্সন অফ দিস বুক। আমরা যে ভার্সনটা ফলো করেছিলাম, দ্যাট ওয়াজ ফার ডিফিকাল্ট অ্যাজ আই হ্যাভ নোটিস টুডে। ওকে, চ্যাপ্টার পরে কি বুঝছো বলো এবার? কঠিন কোশ্চেন ম্যাম। এই বইটা যদি তোমাদেরকে এক্সপ্লেন না করে পড়তে বলা হয়, হোয়াট ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম ইট, জাস্ট ক্যান ইউ ব্রিং আউট? বলেন। ম্যাম আমি ব্যর্থ হই। র ডেলিসের এই বইটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো, মানে সব জায়গায় র ডেলিসের এই বইটাকে একদম বেদ বাক্য, মানে বাইবেল ধরা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য। কি বুঝেছো শরীফা ফ্রম দিস চ্যাপ্টার 6? ম্যাম চ্যাপ্টার 6 এ মেইনলি মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটার একটা রোল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রভাব পড়ে, ইম্প্যাক্ট পড়ে, সেটা বোঝানো হয়েছে। এবং আমরা What যখন have একটা you সেকেন্ড understood ল্যাঙ্গুয়েজ, from the role? What is আমরা the যখন role? রোল হচ্ছে ম্যাম, মাদার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে একটা নেগেটিভ ট্রান্সফার হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, একটা ব্যারিয়ার ক্রিয়েট করে। সো আমরা সাকসেস হতে পারি না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, কারণ আমরা শুধু সেকেন্ড নেগেটিভই ল্যাঙ্গুয়েজ করে, পজিটিভ করে না? পজিটিভ থেকে নেগেটিভটা বেশি করে। Who said? ক্রিয়েশন, না না ম্যাম এখানে বলা হয়েছে যে অ্যাকুইজিশনের মানে অ্যাকুইজিশনটা হওয়ার পরে যে একটা এফেক্ট পড়ে, ওই এফেক্টটা মানে একটা তো রয়ে যায়, মানে একটা তো এফেক্ট রয়ে যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে, ওইটার ব্যাপারে একটু বলেন। আর ম্যাম আমি এইটুকু মানে বুঝলাম, এতটুকুই আমি বুঝেছি যে আর ম্যাম বিহেভিয়ারিস্ট থিওরি যারা, মানে বিহেভিয়ারিজম, তাদের মতে হচ্ছে আমাদের ভাষার মধ্যে আমরা যে আমাদের ভুল হয়, মিস্টেক করি, সেটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফারের জন্য ভুলটা করি আমরা। তারপর এটাই কি অ্যাপ্রুভ থিওরি বর্তমানে? না বর্তমানে না ম্যাম, ভাষার যে ভুলটা হয় সেটা হচ্ছে ম্যাম প্যাটার্নটা ডিফারেন্সের জন্য, মানে আমরা মাতৃভাষা এক ধরনের প্যাটার্ন প্যাটার্ন। সিমিলার তো থাকতে পারে, সিমিলার প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ আছে না? ম্যাম আমাদের ভোকাবুলারি রিচ না। সো আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কথা বলতে চাই বা ইউজ করি, তো আমরা করি ওখানে কি ওই আমাদের মাদার চ্যাপ্টারে কি টাঙে। ভোকাবুলারিটাই কথা বলা হয়েছে? না ম্যাম একটু ছিল এক জায়গায় কয়েকটা লাইন এবার আমাকে মনে একটা ছিল। জিনিস শুধু বলো তোমরা, what have you understood after reading that chapter? ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড বলো, ল্যাঙ্গুয়েজ কি বুঝলাম? ম্যাম এটা বইটা কি আমি যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, বাই রডেলিস। ইয়েস ম্যাম। এটাতে 6 নাম্বার পেজটাতে দেয়া আছে হচ্ছে পেজ না, চ্যাপ্টার।
chapter আচ্ছা, আচ্ছা। 6. ও, আই সি। মিস 51 থেকে মনে হয় পেজটা। জি কাহিনী হচ্ছে মানে আমি আজকে তোমাদের এই বইটা যখন তোমাদের এডিশনটা আমি দেখলাম, এটা আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। তোমাদের এডিশনটা অনেক ইজি করে দেওয়া। আমরা যে এডিশনটা পড়েছিলাম, আমাদেরকে টিচার বলেছিল যে এই বইটা পড়ার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে ফেলো, সব বুঝে ফেলবা। ওকে, ডিড ইউ ফিল দ্য সেম? হ্যাঁ, মনে হচ্ছে তো ম্যাম। তাই না? Okay, so let's start today's class, guys. So this is all about the influence of L1 on L2. This is very important because সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথাটা যখন আমরা বলি, তার মানে অলরেডি একজন লার্নার তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছে। ঠিক আছে, যেমন আমরা মিড টার্মে আগে দেখেছিলাম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা সিপিএইচ আছে, ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস, ক্রিটিক্যাল পিরিয়ড আছে একটা। তার মধ্যে যে আমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখতে হবে, আদারওয়াইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি কখনোই পারবো না, বিকজ আমার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা সেভাবে হবে না। There are so many issues related to first language acquisition. তো আমরা আজকে দেখবো যে আমরা যখন একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখে ফেলেছি, in the context of Bangladesh, for our students, whenever our students already have achieved full fluency, full competency in Bengali language, then whenever they are going to start with their second language, what will be their difficulties, what will be the challenges for them to master that? So let's start with two terms. One is contrastive analysis, and second one is error analysis. Error analysis. Okay. So now see, what is contrastive analysis? Actually, contrastive analysis started far away from in a long time back during the 1960s and 70s. So since the behaviorist theory started, there was some idea that, okay, when we are learning a language, okay, we are learning a second language, then our first language somehow influences our second language. That is true. That is very true, because when we start learning a second language, what happens? We think in our mother tongue, we see in our mother tongue, we speak in our mother tongue, and we try to learn the second language through our mother tongue. That is a very common practice of human being. So it is very difficult. It is very difficult to learn the second language without having any influence from L1. So the behaviorist theory, by the behaviorist theorists, they started a new process, new technique. They gave the name to this process as contrastive analysis. So what is contrastive analysis? Contrastive analysis is a systematic study. কিসের জন্য? It is a systematic study of a pair of language, দুটো ল্যাঙ্গুয়েজকে মানে কম্পেয়ার করে পড়ার একটা সিস্টেম, কম্পেয়ার করা একটা সিস্টেম, with a view to identifying their structural differences and similarities. So what is contrastive analysis? To find out the differences or similarities between L1 versus L2, or to find out the influence of L1 on L2. In 1960s and 70s, there was a method developed whose name is contrastive analysis. So what is it? It is a systematic study of two languages or a pair language to find out the similarities and differences. Similarities and differences. Okay? Okay. It was mainly formulated by a linguist whose name was Lado. Okay, and contrastive analysis in league with behaviorism had great impact on second language acquisition theories, teachers' education, syllabus development, etc. during that time. এই যে contrastive analysis, এটার নাম হচ্ছে CAH, লেখো আমার সাথে,
CAH, contrastive analysis hypothesis. Okay, so the second language, according to this theory, the second language is heavily influenced by the first language, যেটার আরেকটা নাম দেওয়া হচ্ছে ইন্টারফারেন্স। যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখতে যাই, the second language acquisition is strongly influenced by the interference of L1. Interference of L1. Okay. So according to CA, according to contrastive analysis, when a learner learns L2, যখন একজন লার্নার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যায়, দুই ধরনের ট্রান্সফার হয়, মানে দুই ধরনের ইন্টারফারেন্স হয় L1 থেকে। একটা হচ্ছে পজিটিভ ট্রান্সফার আর একটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। আচ্ছা, তো ইন্টারফারেন্স যেটা L1 এ ইন্টারফারেন্স হচ্ছে, একটা হয় পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, পজিটিভ ট্রান্সফার আর একটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। পজিটিভ ট্রান্সফার কি? পজিটিভ ট্রান্সফার রেফার্স টু দ্য সিমিলারিটি, যখন L1 আর L2 এর মধ্যে সিমিলারিটি থাকে। কোথায় সিমিলারিটি? ইট ক্যান বি ইন দ্য সিমিলারিটি অফ সিনট্যাক্স or phonology or morphology or pronunciation or phonetics or semantics। যখন L1 আর L2 এর মধ্যে মিল থাকে তখন পজিটিভ ট্রান্সফার হয়। ওকে, সো পজিটিভ ট্রান্সফার হলে কি হবে? পজিটিভ ট্রান্সফার হলে যেহেতু লার্নার L1 এর সাথে L2 এর মিল খুঁজে পায়, লার্নিংটা তখন র্যাপিডলি হবে। নেগেটিভ ট্রান্সফারটা তাহলে কি নাইম? নাইম, what can be the negative transfer then? সুমাইয়া, what can be the negative transfer? বলো। ম্যাম মিল পাবে না, মানে নেগেটিভ ট্রান্সফর্মটা হচ্ছে মিল হবে না, মিল হবে না। So negative transfer means that there will be differences between L1 and L2. ডিফারেন্স গুলো কোথায় হতে পারে? স্ট্রাকচারে হতে পারে, সিনট্যাক্সে, মরফোলজিতে, ফোনোলজিতে, ফোনেটিক্সে, সেমান্টিক্সে। ওকে, প্রোনাউন্সিয়েশনে ডিফারেন্স থাকবে। ফলে কি হবে? লার্নারের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা বাধাগ্রস্ত হবে। Okay, so these differences are said to create obstacle, create hindrances, create problems for the learners to learn the L2. তাহলে আমরা কি দেখলাম? খুব ইজি ভাবে জিনিসটা আমরা একটু বুঝি, সেটা হচ্ছে কন্ট্রাস্টিভ অ্যানালিসিস। It was this theory is given by Lado, L-A-D-O, Lado, okay, a linguist, and he given the theory long back in the 1960s, and according this theory or this system, it is a systematic study. দুটো ল্যাঙ্গুয়েজ, ওকে, দুটো ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করে দেখা হয় দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে সিমিলারিটিস গুলো কি কি, ডিফারেন্স গুলো কি কি। এই দুটো ল্যাঙ্গুয়েজ ধরো L1 আর L2 এর মধ্যে যখন কন্ট্রাস্টিভ অ্যানালিসিস করা হয়, তখন দেখানো হয় যে ঠিক আছে, L1 আর L2 এর মধ্যে মিল কি কি, ডিফারেন্স কি কি। ওটা দেখে ওই রেজাল্টটা বের করে পরে ওই L1 লার্নাররা কেন কি প্রবলেমগুলো ফেস করছে, কি প্রবলেমগুলো হতে পারে, কি প্রবলেমগুলো কি সলভ হবে, এটাকে ডিসাইড করা হয়। এখন during the 1960s, behaviorist theories and contrastive analysis were given huge importance. Behaviorism এবং contrastive analysis কে প্রচুর ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে। কারণ according to the contrastive analysis, all the problems a learner face to learn a second language are mainly for the interference of L1. এই লাইনটা লেখো আমার সাথে। According to the contrastive analysis, okay, all the problems a learner faces to learn a second language are mainly for the interference of L1.
ওকে, and according to the CA contrastive analysis, এই যে L1 এর যে ইন্টারফারেন্স, L1 যে একটা ইনফ্লুয়েন্স করে L2 শেখার ক্ষেত্রে, সেই ইন্টারফারেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ইন্টারফারেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারফারেন্স, যেটাকে আমরা বলি পজিটিভ ট্রান্সফার বা নেগেটিভ ট্রান্সফার। Then what is positive transfer? If there is similarity between L1 and L2, সিমিলারিটিটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সব ক্ষেত্রে হতে হবে, যেমন সিনট্যাকটিক স্ট্রাকচার, মরফোলজিক্যাল স্ট্রাকচার, ফোনেটিক্স, ফোনোলজি, সিম্যান্টিক্স, সব ক্ষেত্রে যদি সিমিলারিটি থাকে, তাহলে L1 এর একটা পজিটিভ হেল্প পাবে লার্নার। মানে কি, যখন লার্নার দেখবে তার মাতৃভাষার সাথে আরেকটা ভাষার মিল রয়েছে, তখন লার্নার খুব দ্রুত মাতৃভাষার স্ট্রাকচার, মাতৃভাষার ইনফ্লুয়েন্সটা কি কাজে লাগিয়ে ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলবে। কিন্তু যদি L1 এবং L2 এর মধ্যে ডিফারেন্স বেশি থাকে, তখন সেটা হবে নেগেটিভ ট্রান্সফার। নেগেটিভ ট্রান্সফার মানেটা কি, যখন L1 এবং L2 এর মধ্যে অনেক পার্থক্য থাকবে। পার্থক্যটা কোথায়? এটা তোমার সিনট্যাক্স, মরফোলজি, ফোনোলজি, সিম্যান্টিক্স, প্র্যাগমেটিক্স, সকল ক্ষেত্রে। মিস, আই হ্যাভ আ কোশ্চেন ম্যাম। ইয়া শিওর। ম্যাম, নেগেটিভ যে ট্রান্সফারটা হবে, তো তখন লার্নার ভাষাটা শিখবে কিভাবে? কারণ সে তো বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। আসছি, এটার অনেক ডিসকাশন সামনে ক্লাসে থাকবে আমাদের। সো নেগেটিভ ট্রান্সফারটা যখন হবে, তখন তার শেখাটা বাধাগ্রস্ত হবে। আচ্ছা, বাধাগ্রস্ত হবে মানে এরকম না সুমাইয়া যে সে শিখবে না, সে শিখবে, কিন্তু তার শেখাটার মধ্যে ভুল থেকে যাবে, তার শিখতে প্রবলেম হবে, তার ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে প্রবলেম হবে। ঠিক আছে, তো কন্ট্রাস্টিভ অ্যানালিসিস এর মতে L2 শেখার যত প্রবলেম, সবগুলো প্রবলেমের কারণই হচ্ছে L1 ইন্টারফারেন্স। ওকে, আচ্ছা, এখন কন্ট্রাস্টিভ অ্যানালিসিসটা উদ্দেশ্য কি ছিল? দ্য মেইন idea was to find out the problems. L1, the problems can be created by L1 interference, and how to make the second language acquisition successful. Okay, find out the positive transfers, find out the negative transfers, find out the differences of L1 that is and L2 which is causing problems for L1 acquisition, etc. That was the idea, that was the aim, to use it. এখন প্রবলেম হলো, এর পরে রিসার্চাররা আবিষ্কার করলো, রিসার্চ করে দেখলো যে কন্ট্রাস্টিভ অ্যানালিসিস যে বলছে L2 শেখার জন্য একমাত্র ওয়ান এন্ড অনলি প্রবলেম ইজ L1 ইন্টারফারেন্স। ইট ইজ নট কারেক্ট। ওকে, তো বলা হলো যে হ্যাঁ, L1 এর একটা হিউজ ইন্টারফারেন্স আছে L2 এর উপরে, বাট যদি বলা হয় L1 ই একমাত্র প্রবলেম ক্রিয়েট করছে, দেন ইট ইজ নট দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, এখন দেখো সুমাইয়া, প্লিজ সুইচ অন ইউর মাইক্রোফোন। ইয়েস মিস। ওকে, এখন বলো তো পজিটিভ ট্রান্সফার আর নেগেটিভ ট্রান্সফারে একটা উল্লেখযোগ্য উদাহরণ দাও তো আমাকে, দেখি তুমি বুঝতে পারো কিনা। এই উদাহরণটা আমি বহুবার ক্লাসে বলেছি, চিন্তা করে দেখো তো পারা যায় কিনা। ধরো আমাদের L1 হচ্ছে বাংলা, ঠিক আছে, L1 এর একটা পজিটিভ ট্রান্সফারের উদাহরণ আমাকে বলবা কোন ভাষার সাথে, আর L2 এর একটা, মানে L1 এর একটা নেগেটিভ ট্রান্সফারের কথা বলবা কোন ভাষার সাথে। ম্যাম একবার রিপিট করবেন কোশ্চেনটা প্লিজ। এই যে L1 এর ইন্টারফারেন্স, পজিটিভ ইন্টারফারেন্স, নেগেটিভ ইন্টারফারেন্স, আর পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, দুটো ভাষার উদাহরণ দাও যেখানে একটা ভাষায়, যেখানে বাংলা পজিটিভ ট্রান্সফারের জন্য আমাদের শেখাটা সহজ হচ্ছে ওই ভাষাটা, আর আরেকটা হচ্ছে যেখানে বাংলা নেগেটিভ ট্রান্সফারের জন্য ওই ভাষাটা শেখাটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। ম্যাম পজিটিভ যদি বলি তাহলে এটা হিন্দি হবে। এক্সেলেন্ট, হিন্দি আর উর্দু। কেন? ইয়েস মিস, হিন্দি কেন আর উর্দু বলো? এই ম্যাম, কারণ এটা আপনার এই যে আপনি যেটা বললেন যে ফনেটিক্স, মরফিম, স্ট্রাকচার এগুলো সেম, এই জন্য ম্যাম শিখাটা ফর কিছুটা এক্সাম্পল, হিন্দিতে বলছে পানি, আমরাও বলি পানি, ইজি ভোকাবুলারি। যেমন ওকে, ওরা বলে ম্যাম কাটতি হু, আমরা বলি করি, তো এখানে মিল আছে। দ্য ওয়ার্ড আর অলমোস্ট সেম, বাট প্রবলেম, সবচেয়ে মজার ব্যাপার কি জানো, ইংলিশ আর বাংলা কিন্তু একই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ইংলিশ, বাংলা, হিন্দি একই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, বাট ব্রাঞ্চ গুলো একটু আলাদার জন্য স্ট্রাকচারে প্রবলেম হয়ে গেছে। যেমন ধরো বাংলা, হিন্দি, এগুলো স্ট্রাকচার কি, আমাদের স্ট্রাকচার কি? সাবজেক্ট,
সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট ভার্ব। অবজেক্ট ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। সো ইট ইজ টু ইজি ফর আস, যেহেতু আমরা আমাদের L1 এর সাথে হিন্দি উর্দু খুব মিল খুঁজে পাই। দেয়ার আর সিমিলারিটিস ইন ডিফারেন্ট লেভেলস, ইভেন ওখানে ফোনোলজিক্যাল সিমিলারিটি আছে, সিনট্যাক্সের সিমিলারিটি আছে, মরফোলজিক্যাল সিমিলারিটি মানে ওয়ার্ডের সিমিলারিটি আছে, স্ট্রাকচারের সিমিলারিটি আছে। সো আমাদের বাচ্চাদেরকে ধরে ধরে কিন্তু শেখাতে হয় না হিন্দি, জি আমরা মিস। দেখে দেখে কিন্তু ক্যাপচার করে ফেলি, বিকজ উই ফাইন্ড দ্য পজিটিভ ট্রান্সফার। কিন্তু ছোটবেলা থেকে বাচ্চারা ইংলিশ কার্টুন দেখাও, ইংলিশ মুভি দেখাও, ইংলিশ গান দেখাও, শোনাও, বাট স্টিল উই ফেস দ্য ডিফিকাল্টিস। কেন? বিকজ অফ নেগেটিভ ট্রান্সফার, বিকজ English and Bangla both shares huge number of differences. অসংখ্য পার্থক্য, বাংলার সাথে ইংরেজির অসংখ্য পার্থক্য আছে বলেই আমাদের বেঙ্গলি স্পিকিং লার্নাররা ইংরেজি শিখতে এত বেশি প্রবলেম ফেস করে। আজকে এটা আমরা পরে দেখবো হোয়াট আর দ্য প্রবলেমস। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ ট্রান্সফার। তার মানে ইংলিশ হবে আর পজিটিভ হবে হিন্দি উর্দু। হিন্দি উর্দু, তার মানে হচ্ছে L1 এর ইনফ্লুয়েন্স অবশ্যই আছে L2 শেখার ক্ষেত্রে। L1 এর পজিটিভ ইনফ্লুয়েন্স কখন হয়? যখন L1 আর ওই L2 এর মধ্যে মিল থাকে, ভাষাগত মিল থাকে, তখন আমাদের পক্ষে L2 শেখাটা সোজা হয়ে যায়। কারণ আমরা মাতৃভাষার মাধ্যমেই তো আরেকটা জিনিস শেখার চেষ্টা করি। আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার শেখা শুরু করি L2 তে, আমরা আমার নিজের যে L1 সেটা স্ট্রাকচার অনুযায়ী শেখা শুরু করি। আমরা যখন প্রোনাউন্স করি কোনো ওয়ার্ড, সেটা নিজের মাতৃভাষায় যেভাবে ওয়ার্ড লেটার গুলোকে প্রোনাউন্স করি সেভাবে প্রোনাউন্স করার চেষ্টা করি। সো হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার আর সিমিলারিটিস on semantic, phonological, morphological, syntactic level between L1 and L2, তখন হবে পজিটিভ ট্রান্সফার, L1 এর পজিটিভ ইফেক্ট পড়বে L2 শেখার উপরে এবং ল্যাঙ্গুয়েজ শেখাটা ইজি হবে। আর যদি L1 আর L2 এর মধ্যে ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, প্র্যাগমেটিক্স লেভেলে অনেক পার্থক্য থাকে, তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে যে L1 এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি? যেমন ধরো আমরা বাংলায় যেভাবে উচ্চারণ করি, আমাদের ইংলিশটা কিন্তু উচ্চারণটা সেরকম হয়ে যায়। ফর এক্সাম্পল, উই ডু নট হ্যাভ সাইলেন্ট ওয়ার্ড, ঠিক আছে, আমাদের সাইলেন্ট ওয়ার্ড নাই। সো আমরা উচ্চারণ করি কি ওয়েডনেসডে, কারণ আমরা তো সাইলেন্ট ওয়ার্ড কি আমাদের লার্নাররা জানে না। সো ইংরেজি ভাষাটার এই যে প্রোনাউন্সিয়েশনের ডিফিকাল্টিসটা আমাদের স্টুডেন্টরা ফেস করছে, কেন? বিকজ আমাদের L1 এর নেগেটিভ ট্রান্সফার পড়ছে L2 ইংলিশ শেখার ক্ষেত্রে। সো এই যে নেগেটিভ ট্রান্সফার, এর ফলে কি হয়, L2 টা শেখা হচ্ছে কিন্তু ভুল থেকে যাচ্ছে। এটাকেই বলা হয় এ নেগেটিভ ট্রান্সফার অফ L1 অন L2 অ্যাকুইজিশন। বোঝা গেছে? জি মিস। অন্যরা? ইয়েস ম্যাম। ওকে, সো কন্ট্রাস্টিভ অ্যানালিসিস বলেছে কি the problems a learner face in L2 acquisition, that is only because of the influence of L1. এখন রিসার্চাররা অনেক অ্যানালিসিস করে দেখালো যে হ্যাঁ, L1 এর ইনফ্লুয়েন্স আছে ঠিকই, কিন্তু কন্ট্রাস্টিভ অ্যানালিসিসে যে বলা হচ্ছে শুধুমাত্র L1 এর ইন্টারফারেন্সের জন্যই হচ্ছে, that is not correct. Okay, so researchers shows that interference from the L1 is not the only cause of error or challenges in L2. They say that, okay, contrastive analysis only says that interference is one direction from L1 to L2, but that is not true. Sometimes what happens, L2 এর প্রবলেমটাও L1 এর দ্বারা ইফেক্টেড হয়। And the researcher shows that, okay, we have to focus on some other issues. For example, there are issues like L2 structures, there are issues like psychological issues, social issues, so many issues that actually influences the L2 acquisition. এখন কন্ট্রাস্টিভ অ্যানালিসিসের প্রবলেম গুলো বা ক্রিটিসিজমের উপরে ভিত্তি করে নতুন আরেকটা প্রসেস বের হলো, দ্যাট ইজ এরর অ্যানালিসিস।
Okay, so error analysis was introduced by Pete Corder. Okay, so contrastive analysis যখন বললো যে সম্পূর্ণ দোষটা, সম্পূর্ণ প্রবলেমটা যেটা আমরা L2 ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ফেস করি, দ্যাট ইজ মেইন অনলি অ্যাবাউট L1 interference, তখন Pete Corder developed a new system, that is error analysis, and they said that only L1 interference is not the only problem that our learners face while learning a second language. Okay, so what is error analysis? Error analysis is an alternative to CA, মানে কন্ট্রাস্টিভ অ্যানালিসিস যে কাজটা করছিল সেটারই একটা মানে অল্টারনেটিভ সিস্টেম হিসেবে তৈরি হলো এরর অ্যানালিসিস। ওকে, ইট শোড দ্যাট contrastive analysis failed to predict a great majority of errors. Okay, so error analysis বললো যে contrastive analysis শুধু বলছে যে L1 ই হচ্ছে একমাত্র only problem, the influence of L1 is the only problem to learn second language, but error analysis said that no, contrastive analysis is not right. Contrastive analysis failed to predict the majority of the issues that challenges L2 accusation. Okay, acha. So error analysis found that many learners errors, many problems while learning the L2, okay, are made by the learners. Okay, make the interference about the rules of the new language. There are some other issues. There's issues from L2 that are also creating problems for the learners. আচ্ছা, for example, যেমন ধরো L2 কি ধরনের প্রবলেম তৈরি করতে পারে? যখন লার্নাররা ইংলিশ শিখছে বাংলাদেশে, তারা প্রথমে কি শোনে যে ঠিক আছে প্রেজেন্টকে পাস্ট বানাতে হলে কি করতে হবে? ইডি যোগ করতে হবে। আচ্ছা, তো তারা কি করে? ওয়ার্ক, ঠিক আছে, পাস্ট টেন্স ওয়ার্কড। তারা চিন্তা করে কুক, ওকে, পাস্ট টেন্স কুকড। এখন যখন তুমি বলবা গোয়ের পাস্ট টেন্স বলো, তোমার লার্নার প্রথমে কি বলবে? কি বলবে সাইমা? সুমাইয়া বলো। ম্যাম ওয়েন্ট বলবে। তুমি যখন প্রথমে শেখাচ্ছ সে তখন ওয়েন্ট বলবে না, তাকে তুমি আগে শিখিয়েছো হচ্ছে রেগুলার ভার্ব। কি বলবে? কি বলবে? গোয়েড বলবে। ও হ্যাঁ, গোয়েড বলবে। জি মিস, জি মিস। এখন এটা কি L1 এর প্রবলেম না L2 এর প্রবলেম? এটা প্রবলেম হচ্ছে L2 এর প্রবলেম, কারণ এটা ইংলিশের স্ট্রাকচার। এখানে তো এই গোয়েড ইডি যোগ করা কোনো প্যাটার্ন বাংলাদেশে নাই, বাংলা ল্যাঙ্গুয়েজে নেই, ঠিক আছে? সো এখন একটা ল্যাঙ্গুয়েজে তুমি দুই ধরনের ভার্ব তৈরি করে রেখেছো, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। এখন লার্নার তো কনফিউজ হবে না? জি মিস, হবে কি না? হবে, হ্যাঁ, কারণ সে ম্যাক্সিমাম ভার্বে ইডি লাগাচ্ছে। সো ওর মাথাতে আসবে যে কোনো ভার্বের সাথে ইডি লাগাও, সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে কি এটা L1 এর প্রবলেম না L2 এর প্রবলেম? অবশ্যই এটা ইংরেজি ভাষার নিজস্ব গ্রামারের প্রবলেম। জি মিস, ঠিক আছে, তার মানে এরর অ্যানালিসিস বললো যে এই প্রবলেমটা তো L1 এর জন্য তৈরি হয়নি, তাহলে এখানে মাদার ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সও কাজ করছে না। তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু প্রবলেম থাকে, নিজস্ব অনেক গ্রামাটিক্যাল প্রবলেম, অনেক ক্রিটিক্যাল ইস্যুস থাকে, যে কারণে লার্নাররা প্রবলেম ফেস করে। কিন্তু এতক্ষণ পর্যন্ত কন্ট্রাস্টিভ অ্যানালিসিস কি বলছিল? কন্ট্রাস্টিভ অ্যানালিসিস বলছিল যে L2 শেখার যত প্রবলেম সেটার মূল কারণই হচ্ছে L1 ইন্টারফারেন্স। কিন্তু এরর অ্যানালিসিস বলল যে না,
কন্ট্রাস্টিভ অ্যানালিসিস একটা জিনিস বলতে, মানে তারা ফেইল হয়েছে। তারা কেন ফেল হয়েছে? তারা দেখাতে পারেনি যে L2 লার্নিং এর যত প্রবলেম সবগুলো L1 ইনফ্লুয়েন্সের জন্য হয় না। এটার পেছনে L2 এর যে গ্রামার সেটারও অনেক প্রবলেম রয়েছে। এটা একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইংলিশ রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বটা যখন আগে আমরা ছোট বাচ্চাদেরকে শেখাই, তারা সবকিছু ইডি লাগাতে থাকে, ইডি ইডি ইডি। ওকে, আমি একটু বলবো মিস, ইয়া, আমি ছোটবেলায় এটা খুব ভুল করতাম, মানে আমার এই ধরনের খুব ভুল থাকতো যে জি ও ইডি হবে না কেন। তখন আমি যখন হ্যাঁ, টিচারদের জিজ্ঞেস করতাম ওনারা বলতো যে এটা এমনই, কিন্তু কখনো এক্সপ্লেইন করতো না এমনইটা কেন আর কি। এই ভুলগুলো সবসময় আমার হতো ম্যাম ছোটবেলায়। বলতো সময় এই যে এক্সপ্লেনটা করলো না। তুমি যখন তোমার স্টুডেন্টকে শিখাবা, তখন তুমি যে এক্সপ্লেন করবে, এক্সপ্লেন করার জন্য তুমি কি ইউজ করবা? ম্যাম মানে কি, মানে কোনটা, মানে কি বলবো বুঝতে পারিনি তখন ম্যাম। তুমি স্টুডেন্টকে শেখাতে যাবা যে এই জি প্রবলেম গুলো হয়। এখন তুমি একটা ছোট বাচ্চাকে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার তো বুঝাতে পারবা না। না আমরা মিস। যেটা করি বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা বলে দিই যে না, এগুলোই হচ্ছে নিয়ম, হ্যাঁ এই নিয়মই হ্যাঁ মানতে হবে। আর এই স্যার, নিয়মটা এমনই কেন? বলে যে এমনই। সো আমাদের টিচিং ম্যাটেরিয়াল, আমাদের সিলেবাস এমন ভাবে তৈরি করতে হবে। আমাদের টিচিং ম্যাটেরিয়াল কিন্তু এমন ভাবে তৈরি না যেখানে আমরা এই প্রবলেম সলভ করে দেখাতে পারবো। জি, miss। ওকে, আচ্ছা। সো এরর অ্যানালিসিস এর প্রাইমারি টার্গেট কি ছিল? ফার্স্ট অফ অল টু ফাইন্ড আউট দ্য আইডেন্টিফাই দ্য টাইপ অ্যান্ড প্যাটার্ন অফ এরর। যে এই যে ঠিক আছে L2 যে শিখতে যাচ্ছি, এটা ম্যাম কি বলবো আসলে? ম্যাম তখন স্টুডেন্টকে এটা বলবো যে আহ, আহ, বলবো যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, না ম্যাম বলবো যে তোমার ফার্স্ট। যদি ইয়াং লার্নার হয়, সে কিচ্ছু বুঝবে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে তো ম্যাম বলতেই হবে যে এটা মেমোরাইজ করো। নো, যেটা আমাদের মেমোরাইজ ও করার আগে তোমাকে যেটা করতে হবে, তোমাকে আগে দেখাতে হবে যে দেখো এই যে আমরা বলি না টেন্স গুলো এমন হয়, ঠিক তেমনি এই যে ভার্ব গুলো, না ভার্ব গুলো দুই ক্যাটাগরির ভার্ব হয়। আচ্ছা, আগে তুমি তাকে বুঝাবা রেগুলার ভার্ব কোনগুলো, ইরেগুলার ভার্ব কোনগুলা। আচ্ছা, যখন তুমি বলবে যে এগুলা রেগুলার, এবং জিনিসটা তোমাকে শেখাতে হবে সাইড বাই সাইড, রেগুলার ভার্ব এরকম হয়, ইরেগুলার ভার্ব এরকম হয়। এরপর তোমাকে দেখাতে হবে কেন এগুলো ইরেগুলার ভার্ব। ওকে, ইরেগুলার ভার্বের প্যাটার্নটা কি? আগে তুমি যখন শিখিয়ে দিবা যে ঠিক আছে এগুলো রেগুলার ভার্বের প্যাটার্ন হচ্ছে তোমার ভার্বের সাথে ইডি যোগ করলে পাস্ট টেন্স হয়ে যাবে। ওকে, ইরেগুলার ভার্ব হচ্ছে তোমার পুরো স্ট্রাকচার চেঞ্জ হবে। এটা তোমাদেরকে আমি মরফোলজিতে পড়াবো, মরফোলজি সিনট্যাক্সে। ইরেগুলার ভার্ব হলে পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে ভার্বের। আচ্ছা, এরপরে তুমি সিলেক্টেড একটা লিস্ট বানাবা যে ইংলিশে এই কয়টা ইরেগুলার ভার্ব আছে। মেমোরাইজেশন অবশ্যই এখানে আসতে হবে, কারণ হচ্ছে উইদাউট মেমোরাইজিং L2 শিখতে গেলে আমরা তো নেটিভ স্পিকার না, আমরা শুধু শিখে ফেলতে পারবো না। ওখানে তারপর তোমাকে বুঝাতে হবে যে ঠিক আছে ইরেগুলার ভার্ব থাকলে এগুলো এভাবে চেঞ্জ হয়। এগুলো অনেক গ্রামাটিক্যাল প্যাটার্ন আছে যেটা তুমি অ্যাডাল্ট লার্নারকে শিখাতে পারবা, কিন্তু তুমি ইয়াং লার্নারকে শিখাতে পারবা না। তোমার শেখাতে হলে তাকে মেমোরাইজেশন আনতেই হবে ডেফিনেটলি, বাট যেটা করা দরকার সেটা হচ্ছে আগে রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব পাশাপাশি আমাদের বুঝিয়ে দেওয়া দরকার যে এগুলো রেগুলার ভার্ব, এগুলো ইরেগুলার ভার্ব। আমাদের স্কুল যেগুলো করে সেগুলো হচ্ছে বলে যে এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, এগুলো মুখস্থ করো, এগুলো জি মিস। ইরেগুলার ভার্ব, জি মিস, এগুলো আমাদের মুখস্থ করো। ছোটবেলায় কখনোই এই যে এইভাবে করে কখনো বুঝাই দেয় নাই। চৌধুরী এন্ড হোসেন একটা বই ছিল, ওটা ধরেই আমরা মুখস্থ করে নিতাম, তাও না বুঝে। জানা মুখস্থ। জি মিস। কালকে আমি মরফোলজি, কালকে না পরশুদিন মরফোলজি এন্ড সিনট্যাক্স পড়াচ্ছিলাম। ফ্রেজ ফ্রেজ পড়তে আমাদের অনেক কষ্ট হতো না? জি মিস। ফ্রেজ বের করতে একটা সেন্টেন্স, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ বের করতে জান বের হয়ে যেত না? তোমাদের একটা মজার জিনিস দেখাই। ইংলিশের সেন্টেন্সে, এটা কিন্তু আমাদের এই কোর্সের জন্য মর্ফোলজির জন্য, তাও মজাটা দেখাই। প্রত্যেকটা সেন্টেন্সকে দুটা ফ্রেজে ভাঙা যায়, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। আমরা সবসময় চিন্তা করি আচ্ছা কোনটা নাউন ফ্রেজ হবে, কোনটা ভার্ব ফ্রেজ হবে। ফর এক্সাম্পল আমি যদি এখন বলি দ্য ম্যান ইজ ইজ প্লেইং প্লেইং ক্রিকেট। আচ্ছা, সেন্টেন্স ভাঙার প্যাটার্ন হচ্ছে, ধরো এটা একটা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজে ভাঙতে পারবা। শুধুমাত্র যখন কোয়েশ্চেন হবে, প্যাসিভ হবে, ওইগুলো চেঞ্জ হবে, ওগুলোর জন্য আবার আলাদা থিওরি আছে। আবার যখন নাউন ফ্রেজে ভাঙবা, নাউন ফ্রেজের ভাঙার নিয়ম হচ্ছে ডিটারমাইনার থাকবে, নাউন থাকবে। ভার্ব ফ্রেজে অনেকগুলো সূত্র আছে, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, বা ভার্ব প্লাস নাউন ফ্রেজ, ভার্ব প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ, এটসেট্রা। ফর এক্সাম্পল এটাকে যদি আমি ভাঙি এখন, এখানে তোমার অক্সিলারি ভার্ব
তোমার মেইন ভার্ব প্লাস হচ্ছে তোমার নাউন ফ্রেজ। আচ্ছা, দ্য ম্যান ইজ প্লেইং, নাউন ফ্রেজে হয়ে যাবে আবার নাউন, ক্রিকেট। আচ্ছা, যখন তুমি একটা সেন্টেন্স একটু ভাঙতে পারবা তখন সেন্টেন্সটাকে তোমার নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ বের করা কি কঠিন হবে? কঠিন হবে না। কিন্তু যখন তোমাকে একটা এই জিনিসগুলো ভাঙা যায় এটা না শিখে সরাসরি বলবে নাউন ফ্রেজ বের করো, ভার্ব ফ্রেজ বের করো, পিপল গেট কনফিউজড। ঠিক আছে, আমরা কনফিউজ হয়ে যাই, কারণ আমরা শুধু মুখস্থ করতে থাকি যে আচ্ছা এটা কি হবে, এটা কি হতে পারে। ফর এক্সাম্পল, যদি এখন আমি তোমাদেরকে এরকম একটা সেন্টেন্স বলি, ওকে, আচ্ছা, হি পুট দ্য বুক অন দ্য টেবল। এটা থেকে কেউ আমাকে ভার্ব ফ্রেজ মানে ফ্রেজ গুলো বের করে দিতে পারবা? দেখো তো, বলো নাইম। ম্যাম ভাবতে হবে। এটা সহজ, নিয়মটা দেখো, সেন্টেন্সটা না, নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজে অনেকগুলো সূত্র আছে, তার মানে একটা সূত্র হচ্ছে নাউন ফ্রেজ শুধু নাউন থাকতে পারে, নাউন ফ্রেজে ডিটারমাইনার প্লাস নাউন থাকতে পারে, এটসেট্রা। এখানে নাউন ফ্রেজে শুধু একটা প্রোনাউন আছে। ওকে, ভার্ব ফ্রেজে দেখো এই পুরাটা তোমার ভার্ব ফ্রেজ, এর মধ্যে আবার কতগুলো ভার্ব আছে দেখো, এখানে ভার্ব প্লাস আছে আবার নাউন ফ্রেজ, এখান থেকে আবার নাউন ফ্রেজ, নাউনের হচ্ছে এখানে, এখানে আবার আসলো দেখো, এখানে আবার আসলো হচ্ছে তোমার ডিটারমাইনার। আচ্ছা, নাউন ফ্রেজে এখানে আবার আসবে তোমার নাউন ফ্রেজ প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজে ডিটারমাইনার প্লাস নাউন, প্রেপোজিশন ফ্রেজে প্রেপোজিশন প্লাস হচ্ছে নাউন ফ্রেজ, আবার নাউন ফ্রেজে হচ্ছে ডিটারমাইনার প্লাস নাউন। আচ্ছা, এখানে হি, এখানে ভার্ব হচ্ছে পুট, এখানে ডিটারমাইনার দা, এখানে নাউন বুক, এখানে হচ্ছে প্রিপোজিশন অন, এখানে ডিটারমাইনার দা, এখানে টেবিল নাউন। তার মানে ফুল সেন্টেন্সটা কয়টা ফ্রেজ ছিল তোমার? নাউন ফ্রেজ ছিল, ভার্ব ফ্রেজ ছিল একটা, আবার একটা নাউন ফ্রেজ ছিল, আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, আবার একটা নাউন ফ্রেজ ছিল। সো এতগুলা ফ্রেজ, এগুলো কি বের করা আমাদের সম্ভব উইদাউট নোয়িং দ্য স্ট্রাকচার? নো মিস। নো ম্যাম। প্রবলেম হচ্ছে এগুলো যখন আমাদেরকে সেন্টেন্স গুলো স্কুলে করতে দেয়, আমাদেরকে শুধু মুখস্থ করতে দেয়, মাথা মুন্ডু আমরা কিছু বুঝি না, শুধুমাত্র আমরা মুখস্থ করি। ওকে, আচ্ছা, সো what error analysis tried to show us that not only L1 ইনফ্লুয়েন্স, L1 ট্রান্সফার তো আছে, L1 ট্রান্সফার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে L1 এর যে ইনফ্লুয়েন্স, L1 ট্রান্সফার is a very big issue, but at the same time there are other major issues that is actually creating problem for us to learn a second language. So the primary target of error analysis was, first of all, টাইপ গুলো আইডেন্টিফাই করা, কি ধরনের প্রবলেম হচ্ছে। যেমন এখানে প্রবলেমের টাইপটা কি, পাস্ট টেন্স বানানোর প্রবলেম। ওকে, সো দ্য টাইপ হচ্ছে ইডি দিয়ে যে পাস্ট টেন্স করা যায়, এটার যে ইরেগুলার ফর্মটা, এইখানে টাইপটা হচ্ছে ভার্ব ফর্মের প্রবলেম, দিস ইজ দ্য টাইপ। সো একটা টাইপ প্রবলেম বের করার পর এরর অ্যানালিসিসের টার্গেট কি, যে এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব সেটা বের করা। সেকেন্ড হচ্ছে to establish some theories, to establish some rules that we have to teach the students following these rules so that they can understand, they can overcome these problems. Okay, third target of error analysis was to identify the common difficulties, সব ডিফিকাল্টিস আলাদাভাবে না করে কমন ডিফিকাল্টিস গুলো আইডেন্টিফাই করা এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করা। ওকে, and the results of error analysis were very important. কেন? To teach in the classroom, to develop teaching material, to develop teaching instruction, to develop the syllabus.
তার মানে কন্ট্রাস্টিভ অ্যানালিসিস, এরর অ্যানালিসিস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি আগে প্রবলেমটা ধরতে না পারি যে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজের লার্নার কোন ধরনের প্রবলেম ফেস করছে, L1 এর ইনফ্লুয়েন্সের জন্য কোন ধরনের প্রবলেম ফেস করছে, বা L2 স্ট্রাকচার ধরনের জন্য কোন ধরনের প্রবলেম ফেস করছে, এটা যদি আমরা বোঝাতে না পারি, তাহলে আমাদের টিচিং ম্যাটেরিয়াল সেভাবে ডেভেলপ হবে না, সিলেবাস তৈরি হবে না, এবং প্রবলেমটি কি, আমরা যে একটা লার্নারকে শেখাতে যাব, আমরা সঠিকভাবে তাকে শেখাতে পারবো না। এ পর্যন্ত ক্লিয়ার? জি মিস। ইয়েস আচ্ছা, এখন whenever you will be the teacher, what to do, how to find out the problems, okay, how to find out that what we have to do, how to sort out the problems. First of all, we have to collect the data. ঠিক আছে, আমার স্টুডেন্টরা কি প্রবলেম ফেস করছে, collect the data. Okay, what sort of problems I am facing? Then you have to identify means what type of problem is this. Then you have to make the classification. Okay, it can belong to this category, you have to classify. Third of all, you have to just find out the frequency, of the problems. Okay, that okay, what sort of frequency they are facing, or what sort of frequency they are making. Okay, after finding out all these things, you have to develop remedial steps, techniques, lesson plans, drills, etc. Okay, so thing is that, for example, যখন তোমার স্টুডেন্ট past tense তৈরি করার জন্য ইডি সব জায়গায় ইডি লাগাচ্ছে, ওকে, ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ডেটা। ওকে, এই ধরনের প্রবলেম কিভাবে করছে, তারা কোন কোন জায়গায় প্রবলেমটা করছে, আইডেন্টিফাইড, এটা কি ধরনের প্রবলেম, দিস ইজ আ প্রবলেম অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার, টেন্স মার্কার, ক্লাসিফিকেশন, এটা কোন ইয়েতে পড়বে, মরফোলজিতে, সিনট্যাক্সে, wherever it will be in মরফোলজি। তারপরে তোমার ফ্রিকোয়েন্সি, যে ঠিক আছে তারা কি সবসময় প্রবলেমটা করছে, না কোনো কোনো জায়গায় প্রবলেম করছে, কোনো কোনো জায়গায় প্রবলেম করছে না। আচ্ছা, যদি প্রবলেমের ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তখন তুমি যখন ক্লাসে শেখাতে যাবে, ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর টেকনিক বেসড অন দ্যাট। ফর এক্সাম্পল, আমাদের ল্যাঙ্গুয়েজে প্রোনাউন শুধু সে, ওকে, ইংলিশের জন্য হি, শি। whenever you are teaching the pronoun, okay, he she বারবার প্রবলেম করছে। এখন তোমার লার্নার যদি ইয়াং লার্নার হয়, থিঙ্ক ইয়াং লার্নার, তুমি তাকে হি শি প্রোনাউনটা ঠিক করাতে চাচ্ছ, হোয়াট টু ডু, কি করতে হবে? কি করতে হবে সুমাইয়া? ম্যাম হিসি বলে বলবো যে ছেলেদের হলে হি হবে, মেয়েদের হলে শি হবে। আমরা মেয়েদের ক্ষেত্রে even then you say, for example, we are still facing problems with even in tertiary level, the students are making problems to use s or es with the verb, okay, after third person singular. They know the rule, but still they are making the problem. Then what to do? তুমি কি ধরনের টেকনিক, কি ধরনের লেসন প্ল্যান, কি ধরনের স্টেপ, কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারো যদি এটা ইয়াং লার্নার হয়? যদি এরকম সে এস বা ইএস এ ভুল থাকে, তখন তাকে ইংলিশে ফর she he or she, কারণ বাংলা ভাষায় পুরুষের জন্য আলাদা প্রোনাউন, নারীর জন্য আলাদা প্রোনাউন নাই। মানে একটা বয় বা একটা গার্ল দিয়ে যে শি, মানে মেয়েদের হলে। Okay, that's good, that is your improvisation. You can use picture, okay, pictorial material, you can use this, okay, and you have to frequently show them. ও যে বারবার বলেছে না যে রিপিটেশন করলে কি হয়, তোমার এই ধরনের প্রবলেম গুলো স্টুডেন্টরা ওভারকাম করতে পারে। ফর এক্সাম্পল, adding s or es with the verb after third person singular, you have to give them intensive practices, okay, যেমন শুধুমাত্র হি শি পার্সন ক্যারেক্টার দিয়ে দিবে তাই না। ফর এক্সাম্পল, আমি টার্সিয়ারি লেভেলে আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস নিতে, যেমন ধরো যখন আমি হি শি বা কোনো একটা ছেলের নাম মেয়ের নাম বলছি, দেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে, আফটার দিস উই হ্যাভ টু ইউজ এস অর ইএস আফটার উইথ দ্য ভার্ব। যখন আমি সেন্টেন্সটা দিচ্ছি, ফর এক্সাম্পল, ব্র্যাক প্রোভাইড financial assistance to poor,
দেওয়ার পরে আমি বলছি যে ঠিক আছে তোমরা এটা দেখো তো সেন্টেন্সটা ঠিক লিখেছি না, ঠিক আছে এটা? নো। No. So they are facing it difficult to understand that brag is third person singular subject. পার্সন বলে ওরা শুধুমাত্র মানুষ চিন্তা করতে থাকে, ইট ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট। এটা বুঝতে কিন্তু তাদের প্রবলেম হয়ে যায়। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গিভ এক্সারসাইজেস ইন ভ্যারিয়াস ফর্মস। তাদেরকে বোঝাতে হবে যে ইফ ইট ইজ ইট, this is also third person singular. Not only he or she, not only Rina and Robin, no, but any subject that is singular, that is third person, that is not I, we, you, they, that is third person, then you have to use s or es after the verb. বোঝা গেছে জিনিসটা? ইয়েস ম্যাম। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ নিলয় বলো। এটা শেখানো অনেক কমপ্লিকেট হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন এই ব্যাপারটা শেখানোর আগে আমাদেরকে যদি জিটিএম মেথডে আমরা বলি যে পার্সেন্ট শেখাতে হয়, তারপর প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাচ্ছে এমনও মিডটার্মে হয়েছে যে আগে একটা জিনিস শিখিয়েছিলাম যে কখনোই তুমি ল্যাঙ্গুয়েজ একসাথে সব শিখাতে পারবে না, দিস ইজ আ ক্রোনোলজিক্যাল থিং, তাই না? তুমি যখন এই পর্যন্ত শেখাতে যাচ্ছে, এখানে হচ্ছে কাহিনী, এটা শেখানোর কিন্তু সবার আগে হয়, বাট স্টুডেন্টদের শিখতে অনেক সময় লেগে যায়। ওকে, whenever you are teaching them the subject শেখাতে গেলেই তো তোমাকে পার্সন আনতে হবে, so that is the primary level. ওকে, আবার যখন এখন তুমি ম্যাম বলো। এটা হয় যে ইটের পরে কেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে, থার্ড পার্সনের সাথে কেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে, সেখানেও কিন্তু একটা পয়েন্ট থেকে যায়। কারণ যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলছি, পার্সনটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার পার্সন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। আর আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে গেলে সেটা সিঙ্গুলার হয়। আপনি যদি বেসিক গুলো তাদের মাথায় ঢুকিয়ে দেন, আমার মনে হয় যে আরেকটু ইজি হয়ে যায় তাদের গ্র্যাব করতে। নিলয়, বেসিক না ঢুকে তুমি এক্সারসাইজ কোথা থেকে করাবা? এই জন্য ক্লাসে প্রেজেন্ট থাকতে হয়, এত বারবার ঘন ঘন যাওয়া আসা করলে তো হয় না। তোমাকে তো আগে অবশ্যই তাকে বেসিক আইডিয়াটা দিতে হবে, আদারওয়াইজ হাউ কাম ইউ ক্যান গিভ দেম দ্য এক্সারসাইজ? এক্সারসাইজের কথা কখন আসছে যে বেসিকটা তুমি তাকে শিখিয়েছো, তারপরে যখন সে প্রবলেমটা ফেস করছে, হাউ টু সলভ দিস প্রবলেম। এই যে সেন্টেন্সটা দিলাম, এটা আমার আমি সিএসসি তে করিয়েছি। সিএসসি একটা স্টুডেন্ট টারশিয়ারি লেভেলে, সে অলরেডি গ্রামার সব জানে না, বাট স্টিল হি ইজ মিস্টেক। তার মানে কি, এই প্রবলেমটা তার সলভ হচ্ছে না, কোথাও গিয়ে তার ফসিলাইজেশন হয়ে গেছে। কাহিনী কি? নেগেটিভ ট্রান্সফার অফ বাংলা। কেন? কারণ বাংলায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার কোনো সিস্টেম নাই। সো আর স্টুডেন্টস face tremendous difficulty to keep it in their mind, কারণ এটা বাংলার একটা নেগেটিভ ট্রান্সফার, যে তুমি মাতৃভাষা দিয়ে যেহেতু আরেকটা ল্যাঙ্গুয়েজ মানুষ শেখে, মাতৃভাষার মতো করে প্রথমে চিন্তা করা শুরু করে, আনটিল হি ইজ বিকামিং টোটালি ফ্লুয়েন্ট ইন দ্য L2, মাতৃভাষার একটা ইনফ্লুয়েন্স, ব্যাপক ইনফ্লুয়েন্স চলতেই থাকে। তার মানে টারশিয়ারি লেভেলে একটা স্টুডেন্টের কিন্তু বেসিক সব গ্রামাটিক্যাল আইডিয়া আছে, বাট স্টিল হি ইজ মেকিং দ্য মিস্টেক। দেন হোয়াট টু ডু? ইউ হ্যাভ টু গিভ এক্সটেন্সিভ exercises to show him that okay, these are your third person singular. কারণ এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, এটা কি আমরা স্কুলে শিখে আসি নাই? জি ম্যাম। শেখানো হয়েছে না? Then why guys, students are still making the mistake in tertiary level? বলো। Lack of practices? No, they had enough practice. They sat for SSC examination, HSC examination, university admission test. They know all about it, because it has become fossilized. মাথার মধ্যে ফসিল হয়ে গেছে, পাথরের ভূত হয়ে গেছে। কেন? Because we, until and unless we are becoming totally fluent in L2, L1 এর ট্রান্সফারটা চলতেই থাকে, and it becomes really difficult for the student to overcome that. So only by showing them, only by taking different techniques, using extensive exercise, you can help them to keep those things in their mind, that okay, these are the things, remember. So you have to make extensive drill, extensive practices. ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার সবার? ক্লিয়ার ম্যাম। ম্যাম একটা কথা বলি। হ্যাঁ বলো।
ম্যাম আমাদেরকে শেখানো হতো এভাবে যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা তারাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি তুমি ছাড়া, এখন যদি বলি আমরা, আমরা কি থার্ড পারসন সিঙ্গুলার? আমরার মধ্যে তো আমি আছি, সো এটা হবে না। আমি তুমি ছাড়া, ওইখানেই তো প্রবলেম। তুমি বাংলায় যখন বলছো আমি তুমি তারা বা আমরা, ওকে, হুম তুমি যখন এটা ইংলিশেতে চলে যাবা, ইংলিশে চলে যাবা, ওকে, হুম এখন তুমি বলো আমি, আবার বলো শরীফা কথাটা। আমি তুমি ছাড়া ভবে আছে যারা তারাই এখন থার্ড। দেখো, তখন আমি ইংলিশে চিন্তা করবো আমাদের স্টুডেন্ট, আমি তুমি ছাড়া, আই, ইউ, এবার তো তাদের আরো রমরম অবস্থা, তারা এবার উই এর পরেও ভার্বের সাথে এস বা ইএস লাগাই দিবে। ম্যাম বুঝতে হবে তো উই মানে কি আমরা, আমিও তো আছি ওখানে। তুমি বলছো কি বাংলায় আমি তুমি ছাড়া, প্রবলেম তো এখানেই। কারণ শরীফা তুমি শরীফা, এটা তোমার, আমি তুমি এবং আমরা ছাড়া। হ্যাঁ আমি তুমি আমরা তারা, দেও তো আছে, তাই না? হুম তো এখন জিনিসটা হচ্ছে এরকম, তুমি তোমার পারসেপশন লেভেল দিয়ে সব স্টুডেন্টকে জাজ করতে পারবা না। আমার এই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবাই কি সমান লেভেলে বুঝতে পারছে? না নো। সো whenever you are forming some theories, তোমার এভারেজ সকল স্টুডেন্টের কথা মাথায় রাখতে হবে। তুমি যখন বলছো আমি তুমি ছাড়া ভবে আছে যারা সব 30%, এটারই যখন ইংলিশ বানাতে যাবে, ওকে, তখন স্টুডেন্টের মাথার মধ্যে এটাও আসতে পারে, আমরা তারা, তার মানে কি এরপরে আমি ভার্বের সাথে এসবিএস লাগাবো? থিংস আর নট দ্যাট ইজি। ল্যাঙ্গুয়েজ শেখানোর জিনিসটা, ওই যে আমরা পড়লাম না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ভেরি ইম্পর্টেন্ট, কারণ পার্সন টু পার্সন তোমার এটা ভ্যারি করবে। আচ্ছা, এখন আসো আরেকটা ছোট্ট একটা পয়েন্ট বলবো, দ্যাট ইজ আওয়ার এরর অ্যান্ড মিস্টেক্স। গত মিড টার্মের সময় তোমাদেরকে একটা নোটস দিয়েছিলাম আমি, সেখানে দুটো পার্থক্য ছিল, ডিফারেন্স বিটুইন মিস্টেকস অ্যান্ড এরর্স। পড়েছিলে তোমরা? জি ম্যাম। বলেন তো, বলো, এরর আর মিস্টেকস এর মধ্যে পার্থক্য বলো। ম্যাম, মিস্টেক হচ্ছে একটু ভয়ানক টাইপের ভুল, আর এরর সামান্য ভুল। ভয়ানক টাইপের। ওকে, সো নর্মাল জিনিস হচ্ছে এরর কি, যে তুমি রুলটা জানো না, ওকে, তোমার নলেজটা নাই, তুমি রুলসটা জানো না, গ্রামারের রুলসটা তুমি জানো না, তখন যে প্রবলেমগুলো তুমি তৈরি করবা সেটা হচ্ছে তোমার এরর। আর মিস্টেকস কি, তুমি জানো জিনিসটা বাট অনেক সময় এটা ভুল হয়ে যাচ্ছে, সো ইউ নো দ্য রুলস, but what happens, you sometimes forget it, or you sometimes unintentionally make the mistakes. যেমন অনেক সময় আমরা হি সি এর পার্থক্য জানি, বাট অনেক সময় বলার সময় আমরা দেখা যায় যে কথা বলতে বলতে মেল কোনো পার্সনকে শি বলে ফেলছি, ফিমেল কোনো পার্সনকে হি বলে ফেলছি। দিস ইজ মিস্টেক, ওকে, আনইনটেনশনাল মিস্টেক, অ্যাক্সিডেন্টাল মিস্টেক, ইনফর্মাল মিস্টেক, ওকে। বাট এরর যেটা, সেটা হচ্ছে ইট ইজ টেকনিক্যাল মিস্টেক, ইট ইজ ভেরি ফর্মাল, ওকে, যে অ্যাজ ইফ ইউ ডু নট নো দ্য রুলস। এখন বিহেভিয়ারিস্টদের মতে যখন একজন লার্নার ভাষা শেখে, ওদের মতে তো ভাষাটা শেখা কি ছিল, ভাষা শেখাই হচ্ছে তুমি ইমিটেশন করে শিখছো, তার মানে তুমি ইমিটেশন করছো, তোমার তো কোনো ভুল হওয়ার কথা না। ওদের মতে এরর হচ্ছে, তার মানে হচ্ছে কোনো ধরনের ভাষা শেখা এখানে হচ্ছে না। আর অ্যাকর্ডিং টু চমস্কি, অ্যাকর্ডিং টু দ্য ইনেটিস থিওরি, এরর হওয়াটা খুবই ভালো। তার মানে কি, তুমি যে শিখছো, তুমি ভুল করে করে ধীরে ধীরে শিখছো, এটা তোমার জন্য লঙ্গার লাস্টিং হবে। সো Ma'am, he says that mistake is your syllabus. মিস্টেক করা খুব জরুরি দরকার। তো আমি এটাই মনে করি যে যখন একটা স্টুডেন্ট মিস্টেক করছে, তার মানে কি সে তো চেষ্টা করছে, চেষ্টা করা মানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মিস্টেক হবে, উইদাউট ডুইং এনি মিস্টেক, উইদাউট হ্যাভিং এনি মিস্টেক, উইদাউট হ্যাভিং এন এরর, ইউ ক্যান নট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। দুটো শব্দের মিনিং কিন্তু অলমোস্ট সিমিলার, বাট লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমি হয়তো রুলসটা জানলাম না, রুলস না জেনে একটা ভুল করলাম, ওকে, ইট ক্যান হ্যাপেন। আমি হয়তো রুলসটা জেনেও ভুল করলাম, ইট ক্যান হ্যাপেন। কিন্তু বিহেভিয়ারিস্টদের মতে যে কোনো ধরনের মিস্টেক্স মানে হচ্ছে টোটালি আনএক্সেপ্টেবল, কোনো কিছু এখানে শেখা হচ্ছে না। আর ইনেটিস্টদের মতে হচ্ছে মিস্টেক্স আর হাইলি ওয়েলকামড,
Why? Because if you are making mistakes, তুমি একটা ভুল করছো, টিচার তোমাকে কারেকশন করছে, আবার ভুল করছো, তোমার কারেকশন হচ্ছে, তার মানে কি তোমার লার্নিংটা সলিড হয়ে যাচ্ছে। So the innatist theory welcome the errors or mistakes because they think that আমরা যখন L2 শিখছি, আমরা যখন বারবার ভুলটা করছি, বারবার ভুল করছি, ঠিক করে দেওয়া হচ্ছে, তার মানে our learning is progressing and it is becoming concrete that we at one time we can understand what are the problems and how to address those issues. That means, ma'am, in a theorist, they inspire to make mistakes because it is not inspiring. এটা এরকম না যে প্লিজ তোমরা একটু ভুল করো, এই জিনিস কিন্তু না। inspired means actually they are accepting mistakes, welcome, accepting তারা বলতে চাচ্ছে যে ভুল হচ্ছে, ইটস ওকে। যেমন আমরা তোমাদেরকে যখন বলি ভুল হোক, কোনো সমস্যা নেই, তোমরা বলো, দিস ইজ দ্য ইন্সপিরেশন, দিস ইজ দ্য প্রসেস। কারণ লার্নারকে তুমি যদি বলো যে ভুল হচ্ছে, তার মানে তুমি ল্যাঙ্গুয়েজ শিখছো না, তোমার দ্বারা কিছু হবে না। So ultimately the learner will be demotivated. Okay, so when the learner is committing mistake, you are just saying that yeah, okay, it's okay, keep on doing it, this is the problem, make it correct. Second time maybe he is making the same mistake, but as a teacher you have to give the encouragement that okay, mistake is acceptable. Because if your student is making the mistake, it means he is actually on the process of learning the second language. Yes, if the teacher don't inspire them or give the courage to the student, they might feel depressed. Yeah, so that is all about contrastive analysis and error analysis. So মাথায় রাখতে হবে, এই দুটো পয়েন্ট খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে বিহেভিয়ারিস্টদের মতে কন্ট্রাস্টিভ অ্যানালিসিস দ্য রাইট ওয়ে। আর কন্ট্রাস্টিভ অ্যানালিসিস এর মূল কথা কি? কন্ট্রাস্টিভ অ্যানালিসিস এর মূল কথা হচ্ছে শুধুমাত্র L1 এর ইনফ্লুয়েন্সের জন্যই L2 শিখতে সমস্যা হয়। আর এরর অ্যানালিসিস যখন বের হলো, তারা বললো যে না, এটা ঠিক কথা না, অবশ্যই L1 এর ইনফ্লুয়েন্সের জন্য প্রবলেম হয়, কিন্তু আরো অনেক অনেক ইস্যুস আছে যে কারণে প্রবলেম হতে পারে। সোশ্যাল ইস্যুস, সাইকোলজিক্যাল ইস্যুস, L2 গ্রামারের বিভিন্ন ইস্যুস, যেটা আমরা উদাহরণটা দেখলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, পাস্ট টেন্স করার সিস্টেম আলাদা, এখানে তো L1 এর কোনো ইনফ্লুয়েন্স নাই, কিন্তু স্টুডেন্টদের এটা শিখতে সমস্যা হয়। কেন? বিকজ at first they learn how to make the regular verb past, turn them into past tense, ওটা দিয়ে তারা সবগুলো ভার্বকে পাস করার চেষ্টা করে। তার মানে এখানে স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করে সেটা L2 গ্রামারের প্রবলেম, L1 এর নেগেটিভ ট্রান্সফার না। আর L1 এর যে ইনফ্লুয়েন্স সেটা দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে পজিটিভ ট্রান্সফার আর একটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। যখন L1 এবং যে L2টা আমরা শিখতে যাচ্ছি, এ দুটার মধ্যে লিঙ্গুইস্টিক্স বিভিন্ন খাতে মিল থাকবে, তখন L2 শেখাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। কেন? কারণ আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, আমরা আমাদের মাতৃভাষা দিয়ে ভাবি, মাতৃভাষা দিয়ে চিন্তা করি, মাতৃভাষা দিয়ে দেখি, মাতৃভাষার আদলে শেখার চেষ্টা করি। সো যদি আমার মাতৃভাষার স্ট্রাকচারের সাথে L2 এর স্ট্রাকচারে মিল থাকে, তখন L1 এর পজিটিভ ট্রান্সফারের জন্য L2 শেখাটা ইজি হবে। আর যদি L1 আর L2 এর মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে, তখন L1 এর জন্য L2 শিখতে আমাদের অনেক প্রবলেম হবে, কারণ L1 এর মতো করে আমরা স্ট্রাকচার বানানোর চেষ্টা করব। তোমরা তোমাদের স্টুডেন্টদেরকে দেখবে যে তারা বাংলার মতো করে ইংলিশটা হুবহু ট্রান্সলেট করার চেষ্টা করে to make the sentences. So this is negative transfer of L1 on L2. এ পর্যন্ত ক্লিয়ার তো না? ইয়েস ম্যাম। ওকে, এখন আমরা একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আমরা আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা শুরু করব, দ্যাট ইজ দ্য differences between Bengali language and English language and why our students face so many problems in different levels of learning in grammatical, in syntax, morphology, phonetics, blah 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 blah. Okay, 20 minutes, ঠিক আছে? ওকে ম্যাম। Okay. ওকে ম্যাম।
শরীফা, ইয়েস ম্যাম। আমাদের টোটাল কয়জন স্টুডেন্ট এখন? এখন ম্যাম একটু ওয়েট, চেক করি তো। ম্যাম 13। 13, তাই না? জি ইয়েস ম্যাম। Okay. শুরু করব? জি ওকে ম্যাম। আচ্ছা, ফেসবুকে একটা তুমি দিয়ে দাও মেসেঞ্জারে। জি হ্যাঁ দিচ্ছি। We are starting. আচ্ছা ম্যাম, আমাদের 25 মার্কস কিভাবে কাউন্ট করা হবে? এই তো এখন দিব বিভিন্ন অ্যাসাইনমেন্ট। ওকে ম্যাম। Ma'am, you can start the class. Okay. এক মিনিট। ওকে, আজকে যারা ক্লাসটা মিস করলো তাদের জন্য একটু বলে দিবা যে আমি এখান থেকে যখন কোয়েশ্চেন করবো, ইফ দে ফেস প্রবলেম, হোয়াট টু ডু। Okay, so now this part of our class we are going to start. We are going to discuss about the differences between our L1, that is Bengali, and our major L2, that is English. Why our students face so much problems to learn English? Because based on contrastive analysis, we can say, or error analysis, we can say that there are so much negative transfer of L1
okay, that our students face while learning L2. One major issue is that although both Bengali and English belong to the same language family, তোমরা কি জানো যে পৃথিবীতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ আছে? সুমাইয়া, নাইম, এনিওয়ান প্লিজ আনসার। তোমরা কি জানো? আচ্ছা, কতগুলো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে সেটা জানো নাইম? না ম্যাম। 147 language families. অনেক অসংখ্য ল্যাঙ্গুয়েজ, কারণ 7,000 উপরে ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে। ইংলিশ and Bengali both belong to Indo-European language family. Okay, both belong to the same language family, but English came from the West Germanic language, and it is closely related with German, Dutch, Frisian, Flemish languages. And Bengali is a member of Indo-European group, but it is from the branch of Indo-Iranian branch of that group, Indo-European family. এবং এটাকে আমরা বলি যে it is actually a member of Indo-Aryan group. So although they belong to the same language family, but their group varies. Okay, so there are several types of differences between these two languages. এবং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স যেটা, সেটা এত বিভিন্ন লেভেলের ডিফারেন্স, we will discuss about the differences in all these levels. For example, there are differences in phonological level, okay, phonetics level, morphological level, syntax, then in semantics, then in pragmatics, then in pronunciation, okay, that is here, in vocabulary use. Okay, so the difference between Bengali and English must be investigated, must be focused on different levels. এত বিভিন্ন লেভেলে পার্থক্য যে শুনলে তোমরা বুঝবা যে আমাদের স্টুডেন্টরা দের জন্য ইংলিশে যে প্রবলেমস গুলো হয়, there are actually so many different problems that you have to focus on as a teacher. যে প্রবলেম গুলো কি কি হতে পারে, যদিও অসংখ্য প্রবলেম আছে, কিন্তু সবগুলো আমি ডিসকাস করব না। মূলত কয়েকটা মেজর ইস্যু এই বিভিন্ন ইয়েগুলোতে, বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকটা মেজর ইস্যু আমরা ডিসকাস করব। লেটস স্টার্ট উইথ দ্য ফোনোলজিক্যাল লেভেল। ওকে, এখন ইংলিশ এবং বাংলা দুটো ভাষার মধ্যে পার্থক্য, একটা বিশাল পার্থক্যের জায়গা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এটা তো আমরা মানি, তাই না? প্রোনাউন্সিয়েশন যে একটা প্রবলেম, সেটা আমরা মানি তো। আচ্ছা আচ্ছা, এখন দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা স্লাইড শেয়ার করছি। Can you see short vowels, long vowels? Guys, Yes, ma'am. response. Achha. Yes, ma'am. Okay. See, in English, there are two types of vowels. যদিও A, E, I, O, U এগুলো হচ্ছে ভাওয়াল হিসেবে জানি, কিন্তু তোমরা যখন ফোনেটিক্স এর কোর্সটা করবে তখন দেখবে আমাদের ফোনেটিক্স এ ইংলিশে ভাওয়াল গুলোর উচ্চারণ অনুযায়ী এগুলোকে ফোনেটিক্স এর ভাষায় শর্ট ভাওয়েল, লং ভাওয়েলে ভাগ করা হয়। যেমন এই সাইনটা এ, ওকে, ক্যাট, ই পেট, আই শিপ, আমি উচ্চারণ করি, তোমরা জাস্ট ফোকাস অন। এটা বাস, ডগ, পুট, দ্য, এই প্রত্যেকটা হচ্ছে শর্ট ভাওয়েল, এগুলো কোনোটা কিন্তু টেনে টেনে উচ্চারণ করা হয় না। লং ভাওয়েলে কি এই সেম এ, সেম আটা উচ্চারণ হবে কি খর, একটা আটা একটু লং টেনে যাচ্ছে, এই যে সিম্বলটা, এটা মানে হচ্ছে লং ভাওয়েল। এটা উচ্চারণ কিন্তু আমরা কি করবো না, উচ্চারণ হবে কি। উনা, ডু, বার্ড না বার্ড, ও ম্যাম না এটা কি ও। ল্যাঙ্গুয়েজ সিম্বল লেফট সাইডের গুলা ক্যাটের পাশে, তারপর এগুলো হচ্ছে ফোনেটিক সিম্বল, ফোনেটিক সিম্বল, ঠিক আছে? ইংলিশে দেখো ফর আই, এটা আই, আমরা যখন SHIP শিপ উচ্চারণ করি, উচ্চারণটা হয় শিপ, কিন্তু যখন SHEEP শিপ, সেটা হবে লং আই, সেটা উচ্চারণ হবে শিপ। ওকে, যেমন এটা উচ্চারণ হচ্ছে ক্যাট, কিন্তু এটা উচ্চারণ হবে খ।
এটা উচ্চারণ হচ্ছে পেট, এটা উচ্চারণ হচ্ছে শিপ, কিন্তু এটা উচ্চারণ হবে কি। এটা উচ্চারণ হচ্ছে বাস, ওকে, এটা উচ্চারণ হচ্ছে ডগ, এটা হচ্ছে পুট, এটা হচ্ছে দা। কোন জায়গায় এই ভায়েল গুলো কিন্তু লম্বা করে টেনে উচ্চারণ করা হয় নাই। ক্যাট, প্যাট, শিপ, বাস, ডগ, পুট, দা। কিন্তু যখন তুমি লং ভায়েল গুলো উচ্চারণ করছো, মানে একই ভায়েলের দুই ধরনের উচ্চারণ আছে ইংলিশে। খ, আটা দেখো টেনে বলছি, কি, ই টেনে যাচ্ছে, ডু, আমরা উচ্চারণ করি ডু, নো, দিস ইজ নট দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ডু। বার্ড না, বার্ড, আটা একটু টেনে যাবে, ফো না, ফো। ওকে, সো ইংলিশে যেটা হয়, ভাওয়েলের উচ্চারণের উপর ভেদ করে দুই ধরনের উচ্চারণ প্যাটার্ন আছে। ওকে, দিস ইজ দ্য প্যাটার্ন অফ what can I say, it is intonation, যে তোমাদের উচ্চারণের জন্য পার্থক্য হয়ে যায়। একই ভাওয়েল, কোনটা শর্ট হলে উচ্চারণ হবে শিপ, এই ভাওয়েলটা কোনো কোনো জায়গায় লং ভাওয়েলের মতো লং ভাওয়েল হবে, সেখানে উচ্চারণ হবে কি, শিপ। এখন ইংলিশে ফোনেটিক্স, এটা তোমাদের আসলে আগে পড়ে ফেলা উচিত ছিল, ফোনেটিক্স কোর্সটা যারা গ্রাজুয়েশন লেভেলে করেছো তাদের জন্য এটা বোঝার সুবিধা। আবার ইংলিশে ডিপথং নামে কিছু ভাওয়েল আছে। ডিপথং গুলো হচ্ছে দুটো ভাওয়েল একসাথে মিলে একটা ডিপথং তৈরি হয়। যেমন দিস আর দ্য ডিপথংস, এটা উচ্চারণ হচ্ছে ইয়া, এই। সো ডিপথং এর সমস্যাটা কি? ফর এক্সাম্পল, দিস আর দ্য ডিপথংস। ওকে, ডিপথং যেটা হয়, দুটো ভাওয়েল মিলে একটা ভাওয়েল পরিণত হয়, একটা ডিপথং তৈরি হয়। এখন এই ডিপথং গুলোকে যেটা আমরা বলতে পারি যে এগুলোকে কি করা হয়, এগুলো এই যে ফার্স্ট ভাওয়েল সেকেন্ড ভাওয়েল দুটো মিলে একটা টেনে উচ্চারণ হবে, টেনে উচ্চারণ করা হবে। যেমন ও আই, ওকে, ফর এক্সাম্পল টয়, অয়, উচ্চারণটা হচ্ছে অয়। তারপরে এখানে ইয়া, এটা উচ্চারণ হবে এই, এটা উচ্চারণ হবে ও, এটা উচ্চারণ হবে ইয়া, এই। এই যে ইয়া, এই, ওয়া, এই ধরনের যে উচ্চারণগুলো, দ্যাট ইজ টোটালি আনকমন ইন বেঙ্গলি। এটা আমরা বেঙ্গলিতে দেখতে পাই না। সো নাও হোয়াট ইজ দ্য পয়েন্ট? দ্য পয়েন্ট ইজ, আমরা যখন ইংলিশে লিখছি শিপ, শিপ, দিস ইজ আওয়ার শর্ট ভাওয়েল, উচ্চারণটা হবে শিপ। দিস ইজ দ্য লং ভাওয়েল, উচ্চারণ হবে শিপ। কিন্তু যখন আমরা বাংলায় উচ্চারণ করতে যাচ্ছি, বাংলায় যেহেতু আমাদের শর্ট উচ্চারণ বা লং উচ্চারণের কোনো ব্যাপার নাই, আমরা এই দুটার ভেতর প্রোনাউন্সিয়েশনের পার্থক্য কি বুঝতে পারবো? যে কোনো একজন মাইক্রোফোন সুইচ অন রাখো, উই হ্যাভ টু কমিউনিকেট, বলো, বোঝা যাবে জি ম্যাম। কিভাবে? না, বোঝা যাবে না, একটা হচ্ছে শর্ট শর্ট ভাওয়েল সাউন্ড আর একটা লং তার মানে ভাওয়েল সাউন্ড। আমাদের যে বেঙ্গলি স্টুডেন্টসরা, তারা কি সহজে এই প্রোনাউন্সিয়েশন ডিফারেন্স বুঝতে পারবে? তাদের কি ইন্টোনেশন ঠিক হবে? না মিস, ঠিক নো হবে। ম্যাম। নো। এটা গেল হচ্ছে আমাদের ইন্টোনেশনের প্রবলেম। তার মানে আমাদের এই যে লং ভাওয়েল, ইংলিশের শর্ট ভাওয়েল, ইংলিশের লং ভাওয়েল, এই যে পার্থক্য, এটা বাংলা ভাষায় নাই। আমাদের এই ই আ এ অ স্বরে স্বরা, রস্য দীর্ঘ, রস্য দীর্ঘ, এগুলো সব একই রকম উচ্চারণ। এরকম না যে একটা অ এর জন্য আমাদের দুটো উচ্চারণ আছে, আমাদের একটা রস্য এর জন্য দুটো উচ্চারণ আছে, কিন্তু ওদের একটা রস্যই, শিপ, এটা একবার লং উচ্চারণ হবে, শর্ট উচ্চারণ হবে, আবার একটা লং উচ্চারণ হবে। সো হোয়াট হ্যাপেন্স, যেহেতু আমাদের এই ইন্টোনেশনের ভ্যারিয়েশনটা নেই বাংলা ল্যাঙ্গুয়েজে, আমাদের স্টুডেন্টদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ইন্টোনেশন ধরতে সমস্যা হয়। এটা গেল প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম, এটা গেল ইন্টোনেশনের প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে স্ট্রেস। ইংলিশকে বলা হয়, ইংলিশ ইজ নোন অ্যাজ স্ট্রেস টাইমড ল্যাঙ্গুয়েজ। লেখো আমার সাথে, ইংলিশকে বলা হয় স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, আর বাংলাকে বলা হয় সিলেবল টাইমড ল্যাঙ্গুয়েজ। সিলেবল টাইমড ল্যাঙ্গুয়েজ, সরি। ওকে, স্ট্রেস মানে কি? যেমন ধরো, ইংলিশে যে উচ্চারণ হয়, ওদের হাই লো একটা স্ট্রেসের ব্যাপার থাকে, যে ঠিক আছে ওই ওয়ার্ডটায় কোন একটা পার্টিকুলার লেটারের উপর আমরা স্ট্রেস দিয়ে বলতে হয়। যেমন ফর এক্সাম্পল, ফটোগ্রাফ, ফটোগ্রাফি, ফটোগ্রাফ, স্ট্রেস।
ফটোগ্রাফি, ফটোগ্রাফি। একবার আমরা ওর উপরে স্ট্রেস দিচ্ছি, একবার আমরা পি এর উপরে স্ট্রেস দিচ্ছি। ফর এক্সাম্পল, যখন আমরা বলি, যেমন ধরো ডেভেলপমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আমার ডি এর উপর একটা স্ট্রেস পড়ে। ওকে, আবার ভার্ব অনুযায়ী, নাউন অনুযায়ী ইংলিশের যেটাকে বলা যায় যে স্ট্রেসের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। যেমন অ্যাডজেক্টিভ, ওকে, উচ্চারণ যদি করি আমরা, অ্যাডজেক্টিভ উচ্চারণ করো কি হবে? অ্যাডজেক্টিভ, ডিটা কিন্তু নাই। ওকে, অ্যাডজেক্টিভ, তুমি যেতে একটা স্ট্রেস দিচ্ছ, যেতে। ওকে, সো ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো লেটার উপরে স্ট্রেস দিয়ে উচ্চারণ করা হয়। ফর এক্সাম্পল, যেমন ধরো নলেজ, নলেজ, কে এর উপর একটা স্ট্রেস আছে, ডি এর ওখানে গিয়ে একটা স্ট্রেস আছে, নলেজ। ওকে, এখন বাংলায় কি কখনো আমরা বলার সময় এরকম বলি বেকার, বেকার? ডু ইউ প্রোনাউন্স লাইক দিস? সাউন্ড না। তো আমাদের কোনো স্ট্রেস নাই, আমাদের প্রত্যেকটা সিলেবল আমরা সেম মানে স্ট্রেস দিয়ে তৈরি করি। আরেকটা জিনিস হচ্ছে, যেটা বলা হয় যে ইংলিশ যেহেতু মানে স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, স্ট্রেস টাইম, ইংলিশে দেখবা এক একটা লেটার এক এক ধরনের টাইম দেওয়া হয়, এক এক ধরনের টাইম দিয়ে শব্দগুলো উচ্চারণ করা হয়। যেমন ধরো ফর এক্সাম্পল, কয়েকটা শব্দ আমি লিখি, অ্যাবস্ট্রাক্ট, ওকে, কন্ডাক্ট, তারপরে ইনক্লাইন, তিনটা ওয়ার্ড লিখেছি। ওকে, এই ওয়ার্ড গুলো যখন ভার্ব, তখন স্ট্রেসটা পড়বে সেকেন্ড সিলেবলে, আর এই ভার্ব গুলো, এই ওয়ার্ড গুলো যখন নাউন, তখন স্ট্রেসটা পড়বে প্রথম সিলেবলে। এখন এই জিনিস কি আমাদের মাথায় ঢোকা সম্ভব যে তুমি স্ট্রেস দিয়ে পার্টস অফ স্পিচ চেঞ্জ বোঝাচ্ছ? সম্ভব আমাদের স্টুডেন্টের? না। নো। যখন এইগুলো হচ্ছে ভার্ব, তখন স্ট্রেস পড়বে সেকেন্ড সিলেবল, তখন কি আসবে? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, কন্ডাক্ট, ইনক্লাইন্ড। ওকে, আবার যখন এগুলো নাউন হবে, তখন স্ট্রেস পড়বে ফার্স্ট সিলেবলে, উচ্চারণটা হবে অ্যাবস্ট্রাক্ট, কন্ডাক্ট, ইনক্লাইন। সো ইংলিশকে বলা হয় স্ট্রেস টাইমস ল্যাঙ্গুয়েজ, মানে স্ট্রেস এক একটা লেটারে, এক একটা সিলেবলে এক এক ধরনের টাইম ধরে স্ট্রেস দেওয়া হয়। বাট বাংলা কি, বাংলা হচ্ছে সিলেবল টাইম ল্যাঙ্গুয়েজ, বাংলায় প্রত্যেকটা সিলেবলে সেম সময় দিয়ে আমরা উচ্চারণ করি। যেমন আমরা কখনো বলবো না বেকুব, নো, বেকুব, প্রত্যেকটা সেম সাউন্ড। ওকে, আমরা বলবো না পিঠা, নো, আমাদের হচ্ছে পিঠা। আমরা বলবো না ফু, ফু, ফুল, নো, আমরা বলবো ফুল। তার মানে কি, আমাদের প্রত্যেকটা সিলেবল, ওয়ার্ডের প্রত্যেকটা সিলেবল একই রকম সময় দিয়ে আমরা উচ্চারণ করি। সো যেহেতু আমরা প্রত্যেকটা সিলেবল একই রকম সময় দিয়ে উচ্চারণ করি, ইংলিশের যে স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, এদের যে স্ট্রেস প্যাটার্ন, সেটা ধরতে আমাদের স্টুডেন্টদের প্রবলেম হয়ে যায়। দ্যাটস ওয়াই উই ক্যান নট প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি। আমাদের এখানে প্রবলেমটা, মারাত্মক একটা প্রবলেম থেকে যায় ইন কেস অফ প্রোনাউন্সিয়েশন। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, Yes, ma'am. I অন্যরা বললো। personally face this problem. Yes, We ma'am. all face the same problem. We've all faced the same problem. আরেকটা হচ্ছে ডিপথং, ওই যে ছবিগুলো দেখালাম না, ডিপথং। এখন ডিপথং এ যেটা হয়, ডিপথং এ দুটো করে ভাওয়েল, দুটো করে ভাওয়েল দেখা যায় যে একসাথে উচ্চারণ করা হয়। ওকে, সো ইন কেস অফ ডিপথংস, দুটো ভাওয়েল একসাথে উচ্চারণ হয়। এখন বাঙালির পক্ষে এই যে ডিপথং গুলো, বাঙালির পক্ষে ই, এ, ই, উ, আ, উ, it is not possible to pronounce. So আমাদের pronunciation যেটা সমস্যা হয় ডিপথং এর ক্ষেত্রে, ফর এক্সাম্পল ইয়া, okay, or for example, if we say that oh, আর কি বলা যায়, দাঁড়াও,
আলাদা করে দেখাই। ম্যাম আমি পার্সোনালি আমার ফরেনারদের সাথে অনেক ক্ষেত্রেই কথা হয়, আমি দেখেছি যে ওরা কিন্তু খুব প্রবলেম ফেস করে না, খুব স্মুথলি ওদের সাথে কথা বলা যায়। কাদের মানে সাথে? অ্যাকসেন্টটা হয়তো ওদের সাথে একটু ডিফারেন্ট, ওদের অ্যাকসেন্ট থেকে একটু ডিফারেন্ট। যেমন মাঝে মাঝে আমি যেমন ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট এটাও কিন্তু শুদ্ধ উচ্চারণ না, বাট আপনি যদি ডেভেলপমেন্টও বলেন ওটা ওরা বুঝে নিবে। অ্যাকচুয়াল উচ্চারণটা নাকি ওরা আমাকে ওরা যেটা বললো তোমাকে বুঝে ডেভেলপমেন্ট। নিবে, বাট আমরা এখানে বুঝে নেওয়ার কথা বলছি না। আমরা কিসের কথা বলছি? আমরা বলছি সঠিকভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা। ওকে, তোমারটা বুঝে নিবে। যেমন ধরো তুমি আফ্রিকায় গেছো, আমি বাঙালি। ওকে, তুমি আফ্রিকান, আমি বাঙালি। তুমিও ইংলিশ পুরা জানো না, আমিও ইংলিশ পুরা জানি না। তোমার জিনিস আমি কিনতে গেছি, তোমার দোকানে ফ্রুটস কিনতে গেছি, আমি বললাম আপেল দেখে হাউ মাচ, তুমি বুঝছো আচ্ছা আমি দাম জানতে যাচ্ছি, তুমি বললা 100 পাউন্ড, 100 পাউন্ড। আমি বুঝলাম আচ্ছা 1 কেজির দাম হচ্ছে 100 পাউন্ড। আমি বললাম 2 কিলো, 2 কিলো। তুমি ওটা আমাকে দিলা, দিয়ে আমি তোমাকে টাকা দিলাম, দিয়ে ধরো তুমি 200 টাকার জায়গায় আমি 500 পাউন্ড দিয়েছি, তুমি আমাকে বাদ বাকিটা ফেরত দিয়ে বলছো চেঞ্জ চেঞ্জ, টেক টেক। আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি আমাকে বললা কাম এগেন কাম এগেন। দুইজন দুজনের কথা বুঝছি, বুঝছি না নিলয়? জি ম্যাম, খুব Okay. ভালোভাবে Is it বুঝাইছে। the, yeah, that is communication, but is it the perfect language? Is it নো ম্যাম, what your student can use in academic arena in নো well ম্যাম। established way? No. So this is the thing, ওইগুলো হচ্ছে কমিউনিকেশন লেভেল। বাট তুমি যখন টিচার, তুমি কমিউনিকেশন লেভেলে তুমি ভুলটা শেখাতে পারবা না। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, got it, ma'am. আচ্ছা আচ্ছা, এখন দেখো ফর এক্সাম্পল দিস ডিপথং আও, এটা উচ্চারণ হচ্ছে এ ইউ, আও। ওকে, এটার একটা ওয়ার্ড হচ্ছে কাউ। কিন্তু আমরা যখন উচ্চারণ করবো এই ডিপথং গুলো আমাদের যেহেতু নাই, এগুলো মানে ডিপথং এই যে একটা সাউন্ড থেকে আরেকটা সাউন্ডে যাওয়া, এই জিনিসগুলো যেহেতু আমাদের নাই, উই ফেস দ্য প্রবলেম টু প্রোনাউন্স। আমরা উচ্চারণ করি কিন্তু কাউ, আমরা কিন্তু কখনো উচ্চারণ করবো না ক্যাও, অ্যাও। অ্যাও উচ্চারণ আমাদের হবে না। ওকে, ফর এক্সাম্পল দিস ইজ টয়, আমরা উচ্চারণ করি টয়, এই অ পর্যন্ত থাকে, বাট অয়, টয়, এই অয় উচ্চারণটা আমাদের আসে না। সো হোয়াট হ্যাপেন্স in our context, in Bangladeshi context, our student face this problem that they cannot pronounce the diphthong clearly. Okay, they face difficulty এবং তারা diphthong এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম যে সাউন্ডটা সেটা উচ্চারণ করে। So in case of sound, what happens? Our student face tremendous difficulties in pronunciation because the stress pattern, the intonation, the vowel pattern, the diphthong of English is totally different from Bengali language. That's why in phonological level, we face several types of problems. এটা গেল হচ্ছে phonological case. Now come to the morphology. Morphology means the word construction. Morphology তে আমরা mainly যে problemটা face করি, that is first of all about affixation. Do you know what is affixation? Affixation ki Saifa? What is affixation? Ma'am, the combination of suffix and prefixes maybe. Then what is affix? Affix mean the main word actually, the root word. No, affix is not the root word. Affix is the bound morpheme that we use, that we add with the root. যেমন, for example, যেমন important, এটা আগে আমি আন লাগাবো, unimportant. This un is our affix. ঠিক আছে, তারপর যেমন ধরো ডেভেলপ, Ma'am, এটার am তো সাথে এটা আমি prefix. affix Am এর হচ্ছে prefix. ও আল্লাহ, এফিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। আমি শুধু এফিক্স বলছি, ফাইন্ড আউট দ্য ক্যাটাগরি, নো প্রবলেম। ফর এক্সাম্পল আমার ডেভেলপ আছে, আমি এটার সাথে মেন্ট লাগাবো। ডেভেলপমেন্ট, দিস ইজ মেন্ট, ইট ইজ আওয়ার এফিক্স। ওকে, এফিক্স এর এটা ক্যাটাগরি হচ্ছে সাফিক্স। সো হোয়াট হ্যাপেন্স, বেঙ্গলি স্পিকিং লার্নার্স ফেস প্রবলেমস উইথ দ্য টাইপস অফ মরফিম। কোন মরফিমটা কি ধরনের মানে প্রকাশ করে, কোন মরফিমটার ইনফ্লেকশনাল মরফিম কি, ডেরাইভেশনাল মরফিম কি, ওয়ার্ড ফরমেশন কিভাবে তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল, আমি যখন ডেভেলপ আমার ভার্ব, আমি এটার সাথে যখন মেন্ট লাগাবো, ডেভেলপমেন্ট এফিক্স লাগালাম, আমার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে।
আমি যখন থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস লাগাবো, দ্যাট ইজ মাই ইনফ্লেকশনাল মরফিম, এটা অ্যাড করতে আমাকে ইনফ্লেকশন মরফিমের হেল্প নিতে হচ্ছে। ইট ক্রিয়েটস problems. So in case of Bengali learners, affixation is a serious problem, কারণ আমরা অনেক সময় বুঝি না যে এখানে ইংলিশের যে affixationটা, ইংলিশের affixation, যদিও বাংলাতেও অ্যাফিক্সের ইউজ আছে, বাট ইংলিশের অ্যাফিক্সেশন ইজ হিউজ অ্যান্ড ইট ইজ a difficult problem for students to follow the rules properly. যেমন থার্ড পারসন সিঙ্গুলারের যে প্রবলেমটা আমাদের স্টুডেন্টরা ফেস করে, দিস ইজ দ্য প্রবলেমস অফ ইনফ্লেকশনাল অ্যাফিক্স। ওকে, ইনফ্লেকশনাল অ্যাফিক্স, ইনফ্লেকশনাল অ্যাফিক্স মানে কি, যে আমার ভার্বের শেষে আমি পার্সন মার্কার এস লাগাচ্ছি, দ্যাট ইজ আওয়ার ইনফ্লেকশনাল মরফিম। সো যেহেতু বাংলায় থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সাথে কোনো ধরনের এস বা ইএস লাগানোর কোনো ব্যাপার থাকে না, সো ইংলিশের এই থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্বের সাথে এস বা ইএস লাগানোর প্রবলেমটা স্টুডেন্টদের সহজে যায় না। সো দিস ইজ আ সিরিয়াস প্রবলেম অফ মরফোলজিক্যাল ইস্যুস। ওকে, যে মরফোলজিক্যাল যে বিভিন্ন যে সিস্টেমগুলো আছে, বিভিন্ন যে রুলস গুলো আছে, সেগুলো আমাদের ধরতে অনেক প্রবলেম হয়ে যায়। এটা গেল একটা মরফোলজির একটা প্রবলেম, হচ্ছে অ্যাফিক্সেশন। সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে ইংলিশ ওয়ার্ডে সাইলেন্ট সিলেবল বা সাইলেন্ট সিলেবল ইউজ করা হয়, যেটা বাংলায় নাই। আমরা যেটা উচ্চারণ, পুরো উচ্চারণটাই আমরা করে থাকি। উই নেভার প্রোনাউন্স সামথিং, উই নেভার স্কিপ দ্য প্রোনাউন্সিয়েশন অফ এনি সিলেবল। ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি নি, Sharifa, Yes, ma'am. pronounce all these words. Knee, knowledge, comp, নি, কে উচ্চারণ হয়েছে? না, না, হয়নি। নলেজ, কে উচ্চারণ হয়েছে? no, হয়নি। silent, তারপর comp, এইটা উচ্চারণ হবে না, কম। এটা pump, এল উচ্চারণ হবে না, এটা অ্যাডজাস্টমেন্ট, এটা বিয়ের উচ্চারণ উচ্চারণ হবে না, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট। ওকে, অ্যাডজাস্টমেন্ট। ওকে, অ্যাডজেক্টিভ, ল্যাম্প। সো এই যে প্রবলেমটা, সাইলেন্ট যে লেটার গুলো আছে, এই সাইলেন্ট লেটার কোনো সিস্টেম বাংলা ভাষায় নাই। সো হোয়াট হ্যাপেন্স, আওয়ার স্টুডেন্টস আর প্রোন টু প্রোনাউন্স অল দ্য লেটার। কারণ আমরা যদি লিখি ব্যবহার, আমরা কখনো বলবো না বেহার, নো, আমরা বলবো না বহার। আমাদের প্রত্যেকটা লেটারের প্রোনাউন্সিয়েশন হয়, প্রত্যেকটা লেটারের একটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্স থাকে। বাট অ্যাজ ইংলিশ হ্যাজ সো মেনি সাইলেন্ট letters in so many words, so students again face problems with pronunciation because of this morphological structure. So morphological problem এর আরেকটা জিনিস কি দেখলাম, প্রথম প্রবলেম দেখলাম স্টুডেন্টদের অ্যাফিক্সেশন এর প্রবলেম। সেকেন্ড প্রবলেম দেখছি আমরা যে সাইলেন্ট লেটার গুলোর জন্য প্রোনাউন্সিয়েশন এর প্রবলেম হয়ে যায়। থার্ড অফ অল, in case of English, a same word can be used for conveying different meanings. For example, if we use present, okay, এই একই ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে আছে। ফর এক্সাম্পল, it can be the present current time, it can be gift, it can be giving a presentation in front of people, or it can be that you are present, you are available somewhere. The same thing. For example, if it is father, it can be the father of a child, it can be the father of any knowledge, any discipline, it can be the god to Christianity. Okay, it can be someone who created a new ideas. Okay, so at the same word can have different meanings. In Bengali, the learner are mainly used to using one word for one meaning,
একটা ওয়ার্ডের একটা মিনিং এর জন্যই আমরা মূলত আমাদের ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি, বাট in English a single word can give you more than one meaning. So what is the problem? The problem is when our learner learns a new vocabulary, a new word, they get confused in how many ways a single word can be used. So এই যে vocabulary যে প্রবলেমটা, যে একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে, এই প্রবলেমগুলো স্টুডেন্টদের জন্য ক্যাচ করতে প্রবলেম হয়ে যায়। Another problem is the changing of parts of speech. The changing of parts of speech. Okay. For example, a same word can be both an adjective, both an adverb. A same adverb can be even used in different ways. For example, her voice is loud. Okay, adjective. It is adjective. আবার যদি বলি she is speaking loudly, this is adverb. আচ্ছা, এখন এই লাউডটাকে আমাকে অ্যাডভার্ব বানিয়ে দেখাও তো একটা সেন্টেন্স। লাউডলি, লাউডলি তো অ্যাডভার্ব আমি বলেই দিলাম, লাউডলি তো আমি অ্যাডভার্ব বলেই দিলাম। ওকে, লাউডেটরি, লাউড ডেটরি, লাউড এর কোনো ওয়ার্ড আছে নিলয়? লাউডলি, আচ্ছা লাউডিটরি মানে হচ্ছে ম্যাম ওই উচ্চ প্রশংসামূলক একটা ওয়ার্ড আছে আর কি, আমি ওটা কি মিন করছিলাম মেবি। কেউ একজন বলো, সাইফা বলো, সাইফা, সাদিয়া প্লিজ স্পিক, এত চুপ থাকলে হবে না, কথা বলো তাড়াতাড়ি। ম্যাম লাউডিটরি কিন্তু আছে, LAUDATORY, লাউডিটরি মানে মানে কি? প্রশংসাপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, এটা আমার জানা ছিল না। লাউড এখানে অনুযায়ী বলবা, বলো লাউড। লাউড দিয়ে আমাকে একটা অ্যাডভার্ব করে একটা সেন্টেন্স বলো। স্পিক্স লাউডলি, এটা তো বলেই দিলাম লাউডলি, এখানে তো অ্যাডভার্ব হলো, লাউডলি আসবে না। লাউড, লাউড এইটা যেমন অ্যাডজেক্টিভ, ফর এক্সাম্পল হার ভয়েস ইজ লাউড, এখানে ভয়েস হচ্ছে তোমার নাউন, লাউড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। লাউডটা যেমন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, লাউড আবার তেমন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, বলো তো? থাকলে হুম, প্রেজেন্ট টেন্স থাকলে তখন লাউডলি হবে, মানে LY হবে। আচ্ছা, এইটা তোমাদের বের করতে সমস্যা হলে আরেকটা বলি। ফর এক্সাম্পল, আমি যখন বলছি শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুব সিম্পল সেন্টেন্স, অ্যান্ড সাউথ ইস্ট ইজ দ্য নেম অফ আ ইউনিভার্সিটি। ওকে, দুটো সেন্টেন্সে একই শব্দ ইউনিভার্সিটি, কোনটা কোন পার্সন স্পিচ? প্রথম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি প্রথম সেন্টেন্স অ্যাডজেক্টিভ আর পরেরটাতে নাউন। পরেরটাতে নাউন। ওকে, সো হোয়াট ইজ ইট? দ্য সেম ওয়ার্ড, কোন জায়গায় এটা নাউন হচ্ছে, কোন জায়গায় এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। সো এই যে এগ্রিমেন্টটা, এই যে এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচের যে ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম ওয়ার্ড is used as different parts of speech. Students face problem to detect that. সো যখন তোমরা পড়াতে যাবো তখন দেখবা যে অনেক সময় একটা স্টুডেন্ট যে অনেকভাবে ইউজ হতে পারে, অনেক জায়গায় একই ওয়ার্ড যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়ে যেতে পারে, ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ প্রবলেম ফর দ্য স্টুডেন্টস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে মরফোলজির ক্ষেত্রে বলো, শুধু এটাকে অ্যাডজেক্টিভ বললেই হবে না, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বলতে হবে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যেমন ইউনিভার্সিটি এখানে নাউন অ্যাডজেক্টিভের কাজ করতে, তুমি এটাও বলতে পারবে না, এটাও বলতে পারবে না ইন এ সেন্স, কারণ হচ্ছে ওটা বললে স্টুডেন্ট আরো কনফিউজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে মডিফায়ার বলতে হবে ম্যাম। এটা হচ্ছে ইংলিশে একটা রুলস মেইনটেইন করে চলে, তো যে ডিটারমিনার মডিফায়ার প্লাস হেডওয়ার্ড, মডিফায়ারের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এইখানে মডিফায়ার অনুযায়ী ইউনিভার্সিটিটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে আর কি। তাহলে তোমার স্টুডেন্ট কনফিউজ থাকবে। If they are learning the language for the first time, they will become super confused. Okay, so morphology তে আমরা কি দেখলাম? Affixation এ স্টুডেন্টদের প্রবলেম হয়, যেহেতু আমাদের বাংলার
অ্যাফিক্সেশন যদিও আছে, প্রিফিক্স সাফিক্স সবই আছে, তারপরেও ইংলিশের যে সাফিক্স এন্ড প্রিফিক্সের হিউজ প্যাটার্ন, এবং ওখানে সাফিক্স, তোমরা এটা মরফোলজি সিনট্যাক্স আর ইলাবোরেটলি আমরা পড়বো, ওখানে এক একটা সাফিক্স, কোনোটা না বোধক, কোনোটা হা বোধক, এবং হিউজ নাম্বার অফ সাফিক্সের ক্যাটাগরি, এটা বুঝতে আমাদের স্টুডেন্টদের প্রবলেম হয়ে যায়। সেকেন্ডলি আমরা কি দেখলাম? সেকেন্ডলি আমরা দেখলাম যে আমাদের যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো অনেক লেটার থাকে যেগুলো সাইলেন্ট হিসেবে ইউজ হবে, সো এক্ষেত্রে স্টুডেন্টদের প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়। থার্ড অফ অল, একটা ওয়ার্ডই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ফর এক্সাম্পল, একই ওয়ার্ডের বিভিন্ন মানে থাকে, বিভিন্ন ধরনের ইউজেস থাকে, সো স্টুডেন্টদের পক্ষে ওই প্রত্যেকটা ইউজ শিখতে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু লার্ন দ্যাট আ সিঙ্গেল ওয়ার্ড ক্যান কনভে সেভারাল মিনিংস। আবার এক একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডে যে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বুঝতেও তাদের সমস্যা হয়ে যায়, কারণ এই ধরনের মানে ডিফারেন্স গুলো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা পাই না। আচ্ছা, এরপরে আসো, another problem of morphology is English modal verbs. ওকে, বাংলায় modal verb কি কি আছে বলো তো? বাংলায় তো মডেল ভার্ব নাই ম্যাম। আচ্ছা, বাংলায় প্রেপোজিশন কি কি আছে? সেটাও তো নাই। ওকে, সো যে জিনিস আমার নাই সে জিনিস যখন আমাকে শিখতে হবে, আমার কি শেখাটা খুব ইজি হবে না ডিফিকাল্ট হবে? খুবই ডিফিকাল্ট হবে। খুবই ডিফিকাল্ট হবে। আবার পজেসিভ এস, যেমন আমি যদি বলি রিফাতস সান, পজেসিভ এটা এস, কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করে ম্যাম। এই পজিটিভটা কি বাংলা ল্যাঙ্গুয়েজে আছে? নো ম্যাম। অন্যরা কথা বলো, সাইফা কথা বলো, সাইফা আই হ্যাভ বিন কলিং ইউ ফর সেভারাল টাইমস, বলো আছে কিনা? কথা বলতে হবে আমার সাথে, এটা মোটেও ইজি কোনো জিনিস পড়াচ্ছি না, এটা আমি কোয়েশ্চেন দিব এটার উপরে। সো রিফার্স, এই পজিটিভ আছে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে? নো ম্যাম। নো। সো সে বাংলায় মোডালস নেই, বাংলায় প্রিপোজিশন নেই, বাংলায় পজিটিভ এস নাই, so is it very easy for the students to learn these things? No, our students forget to use this apostrophe s in many cases because they are not accustomed with it. Our students face it really difficult to use the preposition. They usually omit, they usually forget these things. Bangla doesn't have the modals, the modal auxiliary verbs that we have in English, we are not used to in Bengali. So what happens? Students usually fail. Students usually omit. আচ্ছা সাইফা, তোমারটা ইয়েটা বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করো। Okay, students usually fail or make mistakes or omit to use all these things in their English, and the teacher, whenever the teachers faces this sort of problems, they have to take special care to show the difference. They have to use special teaching materials, okay, teaching aid, to show them that okay, these are the things that we do not have in Bengali, but these are the uses in English, so we have to learn this. Another thing is article. আচ্ছা, এখন দেখো আর্টিকেলে যে জিনিসটা, দুই ধরনের আর্টিকেল থাকে, একটা থাকে ইনডেফিনিট আর্টিকেল আর একটা থাকে ডেফিনিট আর্টিকেল। ইংলিশে ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান্ড ডেফিনিট আর্টিকেল দা। এখন বাংলায় ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ, এক, একটি, আর ডেফিনিট আর্টিকেল হিসেবে শুধু টি বসে। কিন্তু ইংলিশ আর বাংলা একটা প্রবলেম হচ্ছে, বাংলা আর ইংলিশে ইনডেফিনিট আর্টিকেলটা দুটো ল্যাঙ্গুয়েজেই রেফারেন্সের সামনে বসে। মানে যে ওয়ার্ডটা যদি বলি একটি গরু, রেফারেন্সের সামনে বসেছে ইনডেফিনিট আর্টিকেল আ কাউ, বাট যখন ডেফিনিট আর্টিকেল হবে ইংলিশের সামনেই বসবে দ্য কাউ, কিন্তু বাংলায় হয়ে যাবে গরু টি। গট ইট? সো এই প্রবলেমটার জন্য দেখা যায় আর্টিকেলে স্টুডেন্ট অনেক সময় কি হয়, দাটা হয় সামনে ইউজ করে, অনেক সময় করে না, অনেক সময় অমিট করে, দে গেট কনফিউজ, কারণ ও চিন্তা করে বাংলা দিয়ে গরুটি, ওকে, the cow the, or শুধু cow. So you will find in many cases students are just writing শুধু cow because they get confused. তারা নিজেরাও বোঝে না যে প্রবলেমটা কোথায় হচ্ছে। So article, this is another issue that you will face in case of our students.
এরপরে আসো প্রোনাউন। যেটা বললাম ইংলিশ হচ্ছে জেন্ডার বেসড প্রোনাউন ইউজ করে, জেন্ডার বেসড প্রোনাউন, what is he and she. But as in Bangla, we have the pronoun, but we do not have the gender based pronoun. আমাদের pronoun হচ্ছে neutral pronoun, সে, neutral. সো যেটা হয় আমাদের অনেক সময় স্টুডেন্টরা ছেলেকে she বলে ফেলে, মেয়েকে কথা বলতে গিয়ে হি বলে ফেলে। এই প্রবলেমটা কেন হয়? কারণ বাংলায় আমরা যখন সে বলি, সে আমরা হি বা she দিয়ে দেখাতে যাই না। বোঝা গেছে সুমাইয়া? জি মিস। ওকে, আচ্ছা। এরপরে যেমন ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ফর এক্সাম্পল, সুমাইয়া as well as her classmates attending the class, কি হবে? ইজ হবে ম্যাম। অ্যাজ ওয়েল এজ হার ক্লাসমেটস হচ্ছে এটা মানে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয় এটাকে, যেটা স্টার্টস উইথ প্রিপোজিশন এন্ডস উইথ নাউন। এটা কোন ভার্ব হবে? ইজ। ইজ। এটা কেন তুমি জানো? কারণ তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলা জানো নিলয়। কিন্তু যখন তুমি দেখবা তোমার স্টুডেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি শেখাতে যাচ্ছ, তার মাথায় যোগবে, আচ্ছা সুমাইয়া আছে, তুমি তো এতদিন শেখাছো যে ঠিক কি দুই ধরনের সাবজেক্ট, এখানে সুমাইয়া আছে, ক্লাসমেট আছে, তার মানে এটা প্লুরাল সাবজেক্ট হওয়ার কথা, এটা তো আর হওয়ার কথা, তাই না? কারণ বাংলায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই প্রবলেম গুলা নাই। ঠিক আছে, যেমন সুমাইয়া এবং তার ক্লাসমেটরা ক্লাস করছে, এখানে কি ইজারে কোনো ব্যাপার আছে বাংলায়? নো ম্যাম। নো। এটা কিন্তু বাংলা একটা খুব ইজি জিনিস যে আমাদের আলাদা করে এই অক্সিলারি ভার্বের প্যারা নিতে হয় না। আমরা বলি না সে করছে বা সে করেছে, আমি করেছি, আমি করেছি, সে করেছে, তুমি করেছো, তারা করেছে, সবকিছু হচ্ছে করেছে। আমি করি, তুমি করে করো, সে করে, তাহারা করে, সবাই হচ্ছে করে। এই যে অক্সিলারি ভার্বের যে ব্যাপারটা, সেটা আমাদের বাংলায় কি মডেল অক্সিলারি প্যারাটা নাই। সো হোয়াট হ্যাপেন্স, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সূত্রগুলো আছে, এগুলো শিখতে আমাদের স্টুডেন্টের সময় লেগে যায় এবং তারা কি করে, তারা মেমোরাইজেশন শুরু করে। মেমোরাইজেশনের জন্য যে প্রবলেমটা হয়, তুমি তাকে শিখাচ্ছ, তুমি তাকে গ্রামার শেখাচ্ছ, কিন্তু তুমি যদি তাকে কনটেক্সটে ইউজ করতে না শেখাও, তখন কি হবে, ওই মেমোরাইজেশনটা মাঝে মাঝে সে ভুলে যাবে। বোঝা গেছে নিলয়? জি ম্যাম। ওকে, এরপরে আসো সেন্টেন্স স্ট্রাকচার, যেটা কমন জিনিস। সিনট্যাক্স আমরা সবাই জানি, সিনট্যাক্সের খুব বিশাল একটা সমস্যা হচ্ছে বাংলা ইংলিশে। বাংলার জন্য এটা হচ্ছে এসওভি, ইংলিশের জন্য এসভিও, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো হোয়াট আর স্টুডেন্টস ট্রাই টু ডু, ওই যে মাদার ল্যাঙ্গুয়েজে ইন্টারফারেন্স, এটা নেগেটিভ ইন্টারফারেন্স ঘটে অনেক সময়। তখন কি হয়, আমাদের স্টুডেন্টরা তারা কি করে, বাংলায় যেভাবে সেন্টেন্স বানায় ঠিক সেই অনুযায়ী ইংলিশ সেন্টেন্স বানানো শুরু করে। ইজি সেন্টেন্স গুলোতে তাদের প্রবলেম হয় না, কিন্তু যখনই এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, দেন দে স্টার্ট থিঙ্কিং ইন দেয়ার ওন মাদার টাং। ফর এক্সাম্পল, ইন কেস অফ কোয়েশ্চেন, কোয়েশ্চেনে আমরা কি করি, Bengali does not have the similar pattern of question structure like English. যেমন ইংলিশে যখন আমি সেন্টেন্স বানাচ্ছি, আমি বললাম what are you doing? ওকে, আরেকটা বললাম is it your pen? আচ্ছা, আরেকটা বলি did you complete your homework? আচ্ছা, what is did, এটাই যখন বাংলা বানাবো, বাংলাটা হচ্ছে তুমি কি করছো। ওকে, এটা কি তোমার পেন? তুমি কি হোমওয়ার্ক বা বাড়ির কাজ শেষ করেছো? আচ্ছা, দুটো সেন্টেন্স স্ট্রাকচারের পার্থক্য কি বলো? এসওভি, এসভিও।
নো, দুটোর পার্থক্য কি বলো? ম্যাম পুরোটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো। পুরোটা রোটেট দেখা করতে হবে ফোনটা। কোনটা? আচ্ছা আচ্ছা। ম্যাম আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ম্যাম নাইম আপনার বলো, ঠিক আছে, আমি এই বললাম ফোন স্ট্রাকচারে রোটেট করলে পার্থক্য দেখা বলো, নাইম স্ট্রাকচারে পার্থক্য বলো। স্ট্রাকচারে পার্থক্য বলো নাইম। ম্যাম ভাবতেছি। ভাবার কিছু নাই, এটা কি? ডব্লিউএইচ WH কোশ্চেন। WH ওয়ার্ড। এটা কি? অক্সিলারি ভার্ব। এটা কি? অক্সিলারি ভার্ব। বাংলায় প্রত্যেকটা কি দিয়ে শুরু হয়েছে? তুমি। সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট। জি সাবজেক্ট। ম্যাম। সো টোটাল সেন্টেন্স স্ট্রাকচারই তো পার্থক্য, তাই না? টোটাল কোয়েশ্চেন ফরম্যাট, ইংলিশে কোয়েশ্চেন ফরম্যাট কি দিয়ে শুরু হয়? ইদার WH ওয়ার্ড অর অক্সিলারি ভার্ব। বাংলায় কোয়েশ্চেন ফরম্যাট কখনোই WH ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় না। বাংলায় কোয়েশ্চেনটা শুরু হয় কি? ঠিক সাবজেক্ট দিয়ে। ফর এক্সাম্পল, এটা কি তোমার পেন? তুমি কি এটা করেছো? তুমি কি ওখানে যাবে? তুমি কি আজকে আসবে? সে কি পড়া শিখেছে? সে কি স্কুলে যাচ্ছে? সো ইট ইজ অল অ্যাবাউট দ্য সাবজেক্ট। সো হোয়াট হ্যাপেন্স, যখন ইনিশিয়াল লেভেলে তুমি স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন শিখতে যাবে, তুমি এমন অনেক উদাহরণ পাবা যখন দেখবে যে স্টুডেন্টরা সরাসরি বাংলা ফরম্যাটে কোয়েশ্চেনটা তৈরি করে দেবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে that the negative transfer of L1 affects the learning of L2 English. So তখন কি করতে হবে? তুমি স্ট্রাকচার শেখাও, তুমি এক্সাম্পল দাও, তুমি রুলস শেখাও, বাট স্টিল when the problem will persist, what to do? তুমি ধরো স্ট্রাকচার শিখিয়েছো নাইম, স্ট্রাকচার শিখিয়েছো, তারপরে দেখছো তোমার স্টুডেন্টরা বাংলা থেকে সরাসরি ডিরেক্ট ট্রান্সলেট করছে, then what to do to solve this problem? কি করতে হবে বলেন? স্ট্রাকচার শিখিয়েছি, তারপরও হচ্ছে বাংলা তারা থেকে প্রবলেম হচ্ছে। করেই যাচ্ছে। যেমন ওই যে বললাম যে সিএসসি তে আমি টারশিয়ারি লেভেলে যদি আমার স্টুডেন্ট আমাকে ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এসবিএস যুক্ত করতে ভুল করে, তার মানে কি? সে রুলস জানে, সে সবকিছু জানে, বাট স্টিল দে আর মেকিং দ্য মিস্টেক। তখন এই মিস্টেক গুলো সলভ করতে কি করতে হবে? প্র্যাকটিস করাতে হবে। রিপিটেশন, রিপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। ওকে, That's why প্র্যাকটিসটা তুমি কি হিসেবে করাবা? when they make mistakes, Yeah, and definitely when they make mistakes you have to make the practice, but সেন্টেন্স ক্রিয়েট কিভাবে? করতে হবে বারবার, বিভিন্ন কি করতে হবে? অ্যাডজেক্টিভ সেন্টেন্স the different তৈরি type of করতে হবে। sentence we need to make. অন্যরা বলো তো দেখি কিভাবে প্র্যাকটিসটা করাবা? কিভাবে প্র্যাকটিস করাবা শরীফা? প্র্যাকটিস শুধুমাত্র যে ঠিক আছে এখানে এই এক্সারসাইজটা তোমাদেরকে দিলাম, এই এক্সারসাইজটা করো, এভাবে? না মিস, রিলেটেবল এক্সাম্পল দিয়ে। কিভাবে সুমাইয়া বলো তো? ভেরি গুড, কিভাবে বলো? আম, যে আমাদের বাংলা ভাষায় সবকিছু মানে তুমি মানে WH দিয়ে হয় না, আমাদের এখানে সাবজেক্ট দিয়ে নো, স্টার্ট হয়। এই জিনিসটা ভালো করে শোনো। দোজ হু ওয়ান্ট টু বি টিচার, লিসেন ইট ভেরি কেয়ারফুলি। আমরা যখন এক্সারসাইজের কথা বলি, এটা মানে কিন্তু এটা না যে শুধুমাত্র তুমি বই থেকে একটা এক্সারসাইজ তুলে তাকে ক্লাসরুম অ্যাক্টিভিটিসে বসিয়ে দিলা। নো, দিস ইজ ভেরি মেকানিক্যাল ড্রিল অফ প্র্যাকটিস। Make your student to use the language in communication in real life activities. তুমি ক্লাসে একটা স্টুডেন্টকে নিয়ে দাঁড় করিয়ে বলে যে আচ্ছা তোমার ক্লাসমেট এখন টিফিন খাচ্ছে, ওকে নিয়ে ওকে ওকে ডেসক্রাইব করো তো ও কি করছে। ওকে, ফর এক্সাম্পল তুমি একটা ছেলেকে বলে যে একটা মেয়েকে দেখে বলে যে নাও ডেসক্রাইব হোয়াট শি ইজ ডুইং। তখন কি হবে? হি হ্যাজ টু ইউজ দ্য এস অর ইএস আফটার দ্য ভার্ব। কেন? কারণ সে একটা থার্ড পার্সন নিয়ে কথা বলছে। প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি যদি শুধুমাত্র মানে মেকানিক্যাল ড্রিল, মেকানিক্যাল এক্সারসাইজ করো, মানে একটা শীট দিয়ে বললো এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু অ্যাচিভ ইউর টার্গেট অনলি 60%. বাট ইফ ইউ আর গিভিং দেম প্র্যাকটিক্যাল সিচুয়েশন to use the language, then the problem will be solved at a greater speed. তাদেরকে
প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডায়ালগ বলতে দাও, তাদেরকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জিনিস ডেসক্রাইব করতে দাও, তাদেরকে স্টোরি বলতে দাও, তাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিস করতে দাও, তাদেরকে পেয়ার ডায়ালগ, পেয়ার কনভারসেশন দাও, তাদের সাথে তুমি নিজে কনভারসেশন করো। সো হোয়াট উইল হ্যাপেন, they will use the language, and gradually through this practice, through this practical practice, the problem will be solved at a greater rate. যখনই আমরা এক্সারসাইজ করতে দেই, এক্সারসাইজ যখন এটা পেপার বেস এক্সারসাইজ থাকে, ডেফিনেটলি ইট ইজ হেল্পফুল যে হ্যাঁ প্র্যাকটিস করছে, বাট প্র্যাকটিস করছে ভুলছে, বাট whenever the exercise is practical based, practical oriented, then it become more successful. বোঝা গেছে জিনিসটা? I have a personal question. Like, if I want a student, like a student who is under like 1 to 13 age, if I let them to speak, how to be a fluent speaker in English, okay? So for the very first beginning, if I let them to speak with me, and if they make any mistake, should I count their mistakes while they speak? Should I say that, oh, you shouldn't say that? No. Initially, at least for a couple of days, don't just focus on the mistake. Let them talk. Then, Like how long will this process will go through actually? for example, let them talk for 2 or 3 days without any interruption. Okay, then start giving them the feedback that okay, it is, for example, if they say that for example, if they are asking you that does you study, okay, you listen for the first day. In the second day, let's start. No, you have to say, do you study? Why? Because you are using you. You is the second person, so you cannot use es after the verb. Got it? তোমার যে ফিডব্যাক হবে সেটা কম্প্রিহেন্সিভ ফিডব্যাক হবে। শুধুমাত্র ডু ইউ, ইট ওন্ট ওয়ার্ক। কেন হলো? ওরা যে ডাজ ইউ বলেছে, প্রবলেমটা কোথায় তুমি আইডেন্টিফাই করে দাও। যখন তুমি ফিডব্যাক দেওয়া শুরু করবা, অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সে ফিডব্যাক দিবা না। ফিডব্যাকের নিয়ম হচ্ছে তুমি যদি ওই যে বলেছিলাম মনে আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের সময়, তুমি যদি ফিডব্যাক প্রত্যেকটা সেন্টেন্সে দেওয়া শুরু করো, স্টুডেন্টস উইল বি ডিমোটিভেটেড। ওর মনে হয় আমরা ভুল করি আর বলতে ইচ্ছে করে না। তুমি ও যদি 10টা ভুল করে, তুমি 4টা ঠিক করো, 6টা ছেড়ে দাও, ওকে বলতে দাও। এবং ফিডব্যাকে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউ স্পিক, বিকজ দ্য লিসন লার্ন থ্রু listening from you. Okay, so what you have to do, you have to speak and you have to give the 40% feedback every day, not the total 100%. যত দ্বারা ফ্লুয়েন্ট হবে তত তুমি একটু একটু করে ফিডব্যাকের পরিমাণ বাড়াও, ওদের মিস্টেক কম হবে, ফিডব্যাকের পরিমাণ বাড়াও। বাট ইনিশিয়াল লেভেলে এমন পরিমাণ ফিডব্যাক দিও না যাতে তারা ডিমোটিভেটেড হয়ে যায়। ঠিক আছে? Okay. Achha. Some other problems are, for example, in case of writing, what happens in Bengali? দেখো তো আমরা কি এভাবে শুরু করি? আমরা সেন্টেন্স এভাবে শুরু করি? Yes, miss. এইভাবে শুরু করি সাইফ, নাকি আমরা এভাবে শুরু করি? মিস, অনেকে ছোট বাচ্চারা আবার ওই স্টাইল করে, আবার কিছু দেখলাম আমি। স্টাইল না, the thing is capitalization. In English, you have to start the sentence with capital letter, but in Bengali, all the words, all the letters are of similar size in Bengali. আমাদের ক্যাপিটালাইজেশনে কোনো সিস্টেম নাই। এই জন্য আমরা এখনো পর্যন্ত ইউনিভার্সিটি লেভেলে প্রচুর স্টুডেন্টকে দেখি, এবং তোমরা খাতাগুলো যদি দেখাতে পারি তোমাদেরকে কখনো, তোমরা অবাক হয়ে দেখবা সেন্টেন্সের শুরুতেই হচ্ছে স্মল লেটার। তোমাদের অনেকেরই যদি এখন আমি লিখতে দেই খাতায়, দেখবা তোমাদেরও অনেক সেন্টেন্স থাকবে স্মল লেটার দিয়ে শুরু। বিকজ বাংলায় আমরা ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা জানি না, আমাদের করতেই হয় না। এই যে যারা আজকে প্রেজেন্ট আছো তারা নিজেরা বলো তো, এরকম কি হয় তোমাদের যে সেন্টেন্স স্মল লেটার দিয়ে শুরু করো? এখন হয় না, আগে হইতো সামটাইমস। ম্যাম হয় না আমার এখন। ওকে, আগে হতো না? নাই
হ্যাঁ ম্যাম, শুরুর দিকে হতো। হ্যাঁ, এটাই হচ্ছে কাহিনী। যখন তোমার স্টুডেন্ট এই মিস্টেক গুলো করবে তখন তোমার মাথায় এটা রাখতে হবে যে এটা প্রবলেমটা কোথায়। এটা প্রবলেমটা হচ্ছে বাংলায় আমরা সবকিছু, আমাদের প্রত্যেকটা লেটার হচ্ছে সমান, আর ইংলিশে হচ্ছে তোমাকে ক্যাপিটালাইজেশন মেনটেন করতে হবে। দেয়ার আর দ্য সিস্টেম অফ ইউজিং ক্যাপিটালাইজেশন। আর আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রাকশন। আমাদের যুক্তাক্ষর আছে ঠিকই, বাট আমাদের কিন্তু ইংলিশের মতো কন্ট্রাকশন নেই যে দুটো ওয়ার্ড মিলে একটা কন্ট্রাকশন তৈরি হয়ে যাচ্ছে। Okay, we do not have this sort of things. So in many cases, you will find the students are forgetting the apostrophe, okay, or in many cases the students are using the wrong contractions, okay. So these are the problems we face, the students of Bengali speaking students face while learning L2 English, okay. So English language এবং বাংলা ল্যাঙ্গুয়েজের মাঝখানে phonological, phonetics, morphological, syntax, semantics, pragmatics, pronunciation, vocabulary, অনেক ক্ষেত্রে প্রবলেম আছে। So these are the reasons why our students mainly face difficulty to learn L2. এখন এই যে এত ধরনের প্রবলেম বাংলা আর ইংলিশের ক্ষেত্রে, এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য কি করা দরকার? We have to develop teaching materials that will focus all these issues. But unfortunately, till now in our country, the total education system is based on কোন প্রসেসে বলো তো, কোন প্রসেসে এখন আমরা চলছি? GTM process. Yeah. So still it is the grammar translation method. And as it is the grammar translation method, it is only focusing on memorization. কিছু হলে টিচাররা memorize করো. So we have failed to develop teaching materials. So what as an individual teacher you can do? You can research, you can create your own material addressing all the issues, okay. You can show the practical examples. For example, you can take a text in Bangla, আমরা বাড়ি যাই, ওকে। তুমি দুটো কলাম তৈরি করে দিলে, আমরা বাড়ি যাই এটা ইংলিশ লিখে দিলে we are going home, ওকে। তারপর তুমি স্টুডেন্টকে দেখালে, দেখো তো এই দুটো সেন্টেন্সের এই দুটো জায়গায় কোনো পার্থক্য আছে, ওকে। They know the thing that okay, in Bengali we do not use the capitalization, in English we use the capitalization. ধরো তুমি ক্যাপিটালাইজেশন পড়িয়েছো, তারপরেও তার প্রবলেম হচ্ছে, তখন তুমি এই ধরনের কোনো একটা চার্ট তৈরি করে দেখাতে পারো যে সি দেখো তো বাংলায় পুরো একটা টেক্সট, একটা প্যারাগ্রাফ তুমি ইউজ করছো, ইংলিশে একটা পুরো প্যারাগ্রাফ ইউজ করছো, করে দিয়ে বলে যে আচ্ছা বলো তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কোথায়? Then they will detect okay, there is a capitalization. So show the visual material, show the practical material, show something, so it will be inside, it will stuck inside the memory of the student, যাতে তারা প্রবলেম গুলো দুটো ল্যাঙ্গুয়েজে পার্থক্য তারা বুঝতে পারে। তুমি যখন তোমার স্টুডেন্টকে দুটো ল্যাঙ্গুয়েজে পার্থক্য বোঝাবে, তখন শুধুমাত্র রুল শিখালে যতটুকু সে শিখবে তার চেয়েও বেশি সে শিখবে যখন তুমি দুটো ল্যাঙ্গুয়েজে পার্থক্য শিখে দিবে। আমরা স্কুল থেকে শিখে আসছি, ওকে, ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স ইন ইংলিশ উইথ ক্যাপিটালাইজেশন, with a capital word, but still in this tertiary level we face the same problem. The students are starting the language with a small letter. So what is the solution? The solution is make the students understand the differences between these two languages. কারণ তারা বাংলা দিয়ে সবকিছু চিন্তা করে, বাংলা দিয়ে দেখে, বাংলা দিয়ে বলে, বাংলা দিয়ে লেখে, because this is the ট্রান্সফার অফ L1. এই যে L1 ট্রান্সফার আজকের ক্লাসের শুরুতেই যখন আমরা বললাম, L1 যে ট্রান্সফার, ইট হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবং এটাকে যদি তুমি সলভ করতে না পারো, তখন কি হবে? স্টুডেন্টদের প্রবলেমগুলো ফসিলাইজড হয়ে যাবে। ফসিলাইজ মিনস তারা ওই প্রবলেমগুলোতেই স্টাক হয়ে থাকবে, প্রবলেমগুলো অ্যাভয়েড করে, ওভারকাম করে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি তাদের পক্ষে শেখাটা সম্ভব হবে না। সো হোয়াট টু ডু? যেহেতু আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের সিলেবাস, আমাদের বই, আমাদের টিচিং ম্যাটেরিয়াল all are still based on GTM method, যেখানে মেমোরাইজেশন, শুধুমাত্র সূত্র মেমোরাইজেশনটা আমাদের শেখানো হয়, then as an individual teacher you can play your role. What can you do? You can use different technique.
You can use, for example, phonetics. যখন তুমি phonetics এর প্রবলেম গুলো স্টুডেন্টদের ঠিক করাতে যাবা, ছোট বাচ্চাদের, ছোট লার্নারদের হলে অনেক ধরনের অডিও, অনেক ধরনের ভিডিও পাওয়া যায় ইউটিউবে। You can use those things for phonetic development, for phonological problems, okay? আবার যখন তুমি সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করাতে যাবা, তুমি চার্ট ইউজ করো, দুটো ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স চার্ট ইউজ করো, শো দেম, গিভ দেম দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। তুমি যখন ওয়ার্ডের প্রবলেম গুলো ইউজ করতে, অ্যাড্রেস করতে যাবা, শো পিকচার অর শো or use other types of teaching materials. যখন তুমি তাদের লেখা ইমপ্রুভ করাতে যাবা বা তাদের গ্রামাটিক্যাল মিস্টেক গুলো ইমপ্রুভ করতে যাবা, give them practical exercises. Practical exercise is very important. যতই তুমি তাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্টের সূত্র শেখাও না কেন, যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টকে সেটা ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি ইউজ করতে না দিচ্ছ, the students cannot develop totally. তুমি যদি একটা শীট ধরিয়ে দিয়ে বলো, ওকে কমপ্লিট দিস এক্সারসাইজ, they will be able to complete many of them correctly, but maybe there will be some mistakes. But whenever you are giving them the practical task, you are giving them the practical oriented situation, okay, make groups, give them group work, give them pair work, give them dialogue, okay, presentation, let them make a story, let them deliver the story in front of the class, let them have the conversational dialogue with their peers. Then what will happen? They will be using the language in practical context. This will help you to achieve greater result in teaching a second language. বোঝা গেছে? ইয়েস ম্যাম। অন্যরা বলো, কারণ আমি এটার উপর কোয়েশ্চেন করব, বোঝা না গেলে এখনই বলো। সাদিয়া, Yes, switch ma'am. on your microphone. Have you understood? Yes, ma'am. কি বোঝো নাই বলো তো? ম্যাম সবই তো বুঝলাম। আচ্ছা, এবার আমাকে বুঝাও, what is negative transfer and what is positive transfer? ম্যাম পজিটিভ ট্রান্সফার হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 এর সাথে ল্যাঙ্গুয়েজ 2 এর যেটা সিমিলারিটিস আছে, আর নেগেটিভ ট্রান্সফার হচ্ছে যেটা ডিসিমিলারিটিস গুলো আছে। So positive transfer এর রেজাল্ট কি? শেখাটা ভালো হয়। ভালো হয় না দ্রুত মানে হয়? ইজি শিখতে পারে আর কি, আর ইজিলি নেগেটিভ শিখতে পারে। ট্রান্সফারে তার ট্রায়াল এররে যেতে হয়, বাট শিখে। আর নেগেটিভ ট্রান্সফার শিখতে প্রবলেম হয়, ম্যাম ভুল করে বাট শিখে। শিখে, কিন্তু শেখাটা ডিফিকাল্ট হয়ে যায়, সামটাইমস ডিফিকাল্ট প্রবলেম হয়ে গুলো যায়। থেকে যায়। ওকে, তো বাংলা আর ইংলিশ, এখানে পজিটিভ ট্রান্সফার বেশি হবে না নেগেটিভ ট্রান্সফার বেশি হবে? এই যে এতগুলো পার্থক্য আমরা ম্যাম দেখলাম। নেগেটিভ ট্রান্সফার অবভিয়াসলি নেগেটিভ ট্রান্সফার বেশি হবে। আচ্ছা, অ্যাজ এ টিচার হোয়াট উইল ইউ ডু টু ওভারকাম দিস প্রবলেমস? পেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক। এই আমার কথা বললে হবে না, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দিতে হবে ম্যাম। নিজেরা বলো, নিজেরা বলো। মিস আপনি যেভাবে বললেন না, আমার বাইরে এভাবে কোনো উচিত টিচিং নাই, অনেক ক্ষেত্রে ম্যাটেরিয়ালস মাইর দিতে তৈরি হবে, করতে না হবে। পারলে। আচ্ছা, আমি টিচারকে যদি ফলো এখন করতেছি। এখন আমি যদি তোমাদেরকে একটা চার্ট বানাতে বলি কতগুলো প্রবলেম দিয়ে, যে এই প্রবলেম গুলো বেঙ্গলি ম্যাম স্পিকাররা এখানে আমার কথা আছে ম্যাম, আমরা এত কষ্ট করে ভুল করে শিখলাম, এখন ওদের ভালো করে শেখাবো কেন? because teaching is a noble profession. You will be the teacher to teach properly. ম্যাম ইউ সেজ দ্যাট ম্যাম এখন চিন্তা হলে টিচিং আমার ইজ মনে অল হয় যে অ্যাবাউট পেশেন্স। তারা কিভাবে ফাঁকিবাজি করছে, একদমই মানে কি পড়ে আসলাম আর কি। না, এটা টিচারদের দোষ না, বিকজ the teachers in our country do not have proper training. আমাদের যে টিচাররা, তারাও এভাবেই পড়ে আসছে এবং তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় নাই। যেমন ধরো সিএলটি আমাদের দেশে কেন কাজ করে না? কারণ টিচারদের কোনো ট্রেনিং ছাড়াই তাদেরকে সিএলটি পড়াতে ধরিয়ে দেওয়া হয়েছে, উইদাউট এনি
ট্রেনিং, উইদাউট প্রপার না জেনে আসলে ইনফ্রাস্ট্রাকচার, এখন যে জিনিসটা সে জানছে না সেটা, যেমন ধরো এই যে প্রবলেমগুলো ইংলিশ এবং বাংলার মাঝে যে প্রবলেম, এটা তো অনেকদিন ধরেই রিসার্চাররা জানে, অনেকদিন ধরে পলিসি মেকাররা জানে, যারা বই তৈরি করছে, টেক্সট বুক তৈরি করছে তারা জানে। কিন্তু তুমি কি তোমার কোনো টেক্সট বুকে এমন কোনো এক্সারসাইজ, এমন কোনো কিছু দেখেছো যেটা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আসলেই হেল্পফুল উইদাউট মেমোরাইজেশন? না মিস। নো। নো ম্যাম, নো ম্যাম। তার মানে কি শুধু টিচারদেরকে বলে তো লাভ নেই, কারণ পলিসি লেভেলে এত রিসার্চ হয়, এত কিছু হয়, এগুলো যে ইমপ্লিমেন্টেশন সেটা আমাদের টেক্সট বুকে নাই। টেক্সট বুকে এমন ধরনের, ফর এক্সাম্পল এখনকার টেক্সট বুকে যেমন ধরো লিটারেচার অ্যাড করেছে, ভেরি গুড, লিটারেচারের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখা যায়, বাট when your students are facing so many problems, এই রিলেটেড কোন ধরনের এক্সারসাইজটা আছে যেটা দেখে একটা টিচার স্টুডেন্টকে পড়াতে পারবে, বা একটা স্টুডেন্ট নিজে পড়ে বুঝবে যে এই প্রবলেমগুলো এই কারণে তার হচ্ছে? ফর এক্সাম্পল এই যে আজকে তোমাদের সিনট্যাক্সটা দেখালাম, সিনট্যাক্সের যে স্ট্রাকচারটা দেখলাম, যে সেন্টেন্স ভাঙা, এই যে ফ্রেজ ফ্রেজ বুঝতে আমাদের কত ঝামেলা করতে হয়, কিন্তু যদি আমরা জানি যে ইংলিশের প্রত্যেকটা সেন্টেন্সকে নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজে ভেঙে ফেলা যায়, এরপরে নাউন ফ্রেজের সূত্রগুলো এরকম, ভার্ব ফ্রেজের সূত্রগুলো এরকম, তাহলে কত ইজিলি আমরা সবগুলো ফ্রেজ বের করে ফেলতে পারি, তাই না? এখন আমাদের টিচারদেরকে যদি সেই ট্রেনিং গুলো না দেওয়া হয়, দেন হাউ টু ডু ইট? সবাই তো এসএলএ কোর্স করবে না, সবাই মরফোলজি এবং সিনট্যাক্সের কোর্স করবে না, কেউ হয়তো পিওর লিটারেচার থেকে যাবে, কেউ হয়তো এগুলো অল্প পরিমাণে পড়বে। সো হোয়াট টু ডু? আমি যদি প্রবলেমটা বুঝতেই না পারি, দেন হাউ টু অ্যাড্রেস? এবং আমি যদি প্রবলেমটা ধর ফেস করছি, আমি বুঝছি প্রবলেমটা এখানে, কিন্তু আমাকে যদি ট্রেনিং না দেওয়া হয় যে হ্যাঁ এই প্রবলেমগুলো এভাবে সলভ করা যায়, আমাকে যদি টাইম না দেওয়া হয়, আমাকে যদি সেই ধরনের বই না দেওয়া হয়, দেন হাউ টু সলভ ইট? মিস, ইনফ্যাক্ট আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা থাকে ওইটার মধ্যে একদম ইরিলেভেন্ট জিনিসপত্র থাকে, মানে শিখার মতো কিন্তু কিছুই থাকে না, মানে থাকে না। তোমাদের সময় তাও তো ইংলিশ বইটা অনেক ভালো, আমাদের সময় ধরো সায়েন্সের বই ছিল, হ্যাঁ সায়েন্সের বই, কোনো একটা উদাহরণ দিয়ে এসো নিজে করি, আচ্ছা এসো নিজে করে একটা ছবি দেওয়া, এটা এইভাবে করা হয়েছে এবং কোনো ডেসক্রিপশন নাই, তো এসে নিজে আমি কি করবো? এসে নিজে, তুমি যে আমাকে সিএলটি দিয়ে শেখাতে যাচ্ছ সায়েন্সটা, আমাকে আগে এসে নিজে করি, ঠিক আছে, আমাকে সেই ল্যাবরেটরি দাও, আমাকে ইনস্ট্রাক্টর দাও। ইনফ্যাক্ট আমরা ম্যাম শুধু করতাম কি ওয়ান এসো নিজে থেকে করি, আর কিছু নাই। 10 পর্যন্ত কোনো মানে মানে পার্থক্য ডিফারেন্সটাই থাকে না। আমার মনে হয় কি যে ক্লাস 10-এ ওই 1-2 এর ব্যাপারগুলাই থাকে ইংলিশ ফর টুডে। তোমরা কি একটা মজার জিনিস কখনো চেক করেছো? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত চৌধুরী হোসেনের যে বইটা, সেম অলমোস্ট সেম বুক, জি মিস, ওই এক বই ইয়েস দিয়ে মিস, ও একবারে সেম পুরাই। একেবারে বিজনেস কারে কয়, ফাটাই হলো বাংলাদেশ। এবং আমি বোর্ডে সিক্সে গেছি যে খাতা আনতে, বোর্ডে গেছি সিক্সে যে খাতা আনতে, অ্যাপ্লিকেশন দিয়ে রাখছে সেটা 10-এও দিয়ে রাখছে। হ্যাঁ একই, বোর্ডে খাতা আনতে গেছি, তখন আমি যখন কলেজে পড়াতাম, বোর্ডে খাতা দেখবো, গিয়ে আমি দেখি চৌধুরী হোসেন ওখানে বসে আছে, এবং ওদের কাজ হচ্ছে বোর্ডে লোকজনকে তেল দাও, কেন? ইভেন কোশ্চেন পর্যন্ত, বোর্ডে যে কোশ্চেন তোমরা যদি খেয়াল করে দেখো, অনেক প্যাসেজ অনেক কিছু চৌধুরী হোসেন থেকে আসে, একদম কপি করে দেয় মিস, ম্যাট্রিক ইন্টারে কপি, তো কপি করে বসায় পুরা দেয় যদি। কপি। এটা কি কোনো এডুকেশন সিস্টেম? না। তুমি তো মেমোরাইজেশনটাকে ইয়ে করছো না, প্রমোট করছো। সো যেটা হয়, স্টুডেন্ট কি চিন্তা করবে যখন একটা স্টুডেন্ট স্কুলে থাকে, সে কি আর এত চিন্তা করবে যে আমাকে খুব মানে প্র্যাকটিক্যাল ওয়েতে স্টুডেন্ট লার্নিংটা শিখতে হবে? ওর তো মনে হবে আমার মার্কস দরকার, আমার এসএসসি পাস করতে হবে, এইচএসসি পাস করতে হবে, ভালো মার্কস পেতে হবে, সো দে গো ফর মেমোরাইজেশন, তাই না? ইভেন আমরা যখন পরীক্ষা দেই, আমরা জানতাম যে কোন কলেজের স্টুডেন্ট, সরি কোন কলেজের টিচার কোয়েশ্চেন করবে। তোমরা কি এটা জানতা? নো ম্যাম। না মিস। জানতাম বলতে মিস ঢাকা কলেজ, নটরডেম কলেজ এরকম হয়তো বা নটরডেম না, গেস ঢাকা করা যায়। ঢাকা, ঢাকা হলে গেস করা যায়। আমি যখন কলেজে পড়াতাম, আমি স্টুডেন্টদেরকে বলতাম, হ্যাঁ টেস্টের পরে ওই কলেজের স্টুডেন্টদের সাথে জিজ্ঞেস করে ওদের ইয়ে দিয়েছে কিনা, ওদের কোনো সাজেশন দিয়েছে। ফানি ব্যাপার হচ্ছে কিছু পার্টিকুলার কলেজের সাজেশনটা এরকম, ধরো তোমাকে তিনটাও না, ইভেন এমনও হয়েছে দুইটা, দুইটা এসে দুইটার মধ্যে একটা কমন। ম্যাম আপনি কোন কলেজে পড়াতেন? ম্যাম ঢাকা কলেজের হচ্ছে ফ্রিতে এমন হয়তো। পড়ায়, হ্যাঁ হতো, এরকম হয়। সো এডুকেশন সিস্টেম আমাদের হচ্ছে গোড়া থেকে মানে এটাকে ছেটে সাজানো দরকার। মাইলস্টোনে হয়তো ম্যাম, ঢাকা কলেজ মাইলস্টোনে কয়েকটা কোশ্চেন হচ্ছে ম্যাচ করতো আর কি। হ্যাঁ, এবং আমি অবাক হয়েছিলাম কিভাবে
পরে যেটা শুনলাম, the question setters are from those colleges. রাজুক, মাইলস্টোন, এই দুইটার হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসতো। ওরা যা যা হচ্ছে যেমন ধরো নটরডেমে যদি তুমি পড়ো, তোমার বেসে একদম ঠিক হয়ে যাবে। কেন? কারণ তোমার কোনো কিছু বাদ দিয়ে পড়াবে না, একদম ভেতর থেকে তোমাকে পড়াবে। So ওরা যদি ম্যাম ফার্স্ট পার্ট বইটা মুখস্থ করায়, আমি দেখলাম, মানে মুখস্থ প্যাসেজ গুলো করায় না, ডিরেক্ট মুখস্থ করায়। প্র্যাকটিক্যাল করায় না। না, নটরডেমে মুখস্থ করায় না। নটরডেম নটরডেমে ফার্স্ট পার্ট প্যাসেজ গুলো ম্যাম ওরা বলে যে এই লাইনগুলো মুখস্থ করে রাখলে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ইউজে অনেক কিছু ইউজ করা যায়। আমি খুব মুখস্থ অবাক করে হলাম জানি না, কারণ হচ্ছে আমার ভাই যখন পড়তো, যেটা আমি দেখতাম যে ওদের টেক্সট বুকের বাইরে বহু কাজ করাতো, বহু প্র্যাকটিক্যাল কাজ করাতো, বহু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করাতো, যে কারণে স্টুডেন্টদের খুব ভালো একটা বেসিক তৈরি হয়ে যেত। তো তখন আমার মনে হতো যদি নটরডেমে এটা সম্ভব হয়, অন্য স্কুল কলেজগুলোতে কেন সম্ভব না? মিস অন্যান্য অনেক স্কুল কলেজ প্রেশার নিতে হয় ম্যাম। রেজাল্ট নির্ভর প্রতিষ্ঠান ম্যাডাম। হ্যাঁ, কারণ কম্পিটিশন তো। মাইলস্টোন ম্যাম ক্যাম্ব্রিয়া বিজনেস এখানে ক্লাস দিয়ে আসলে রেজাল্ট ফ্যাক্টর না। আমি যতটুকু আমার কাছে মনে হয় এটা হচ্ছে বিজনেস আর কি, পলিসি। এটাই তো বিজনেস, তুমি A+ 100টা দেখাইতে পারবে 100 জন পরীক্ষা দেওয়াইয়া, আবার 500 না জন না, দেখাইয়া হুম। 500 A+ না, এখানে বইয়ের ওইটাও কিছু বিষয় ব্যাপার, থাকে, বহু বিষয়, সিলেবাসের কিছু যেমন বিষয় ধরো থাকে। বোর্ডের বিষয় থাকে, সিলেবাসের বিষয় থাকে, স্কুলগুলোর কম্পিটিশনের বিষয় থাকে, সবকিছু এখানে ম্যাটার করে। যেমন ইভেন গভর্নমেন্ট যে পলিসি, যে কোনো গভর্নমেন্ট আসলে যেটা হচ্ছে তারা A+ও বেশি দেখাতে চায়, এবং বোর্ডে যারা খাতা দেখে, যখন আমরা খাতা দিই তখন আমাদের অনেক জায়গায় মার্কস দিতে বলে, যেখানে আসলে মার্কস দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, তারপরেও উই হ্যাড টু গিভ। এখানে আসলে অনেক কমপ্লিকেটেড ইস্যুস, বাট দিন শেষে আমার যেটা মনে হয়, যদি আমাদের পলিসি লেভেলে টেক্সট বুকটা ঠিক মতো তৈরি করা হতো, এবং ঠিক মতো আমাদের কারিকুলাম তৈরি করা হতো, টিচারদের ঠিক মতো ট্রেনিং দেওয়া হতো, তাহলে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যেত। মন্ত্রণালয় কি করে ম্যাডাম? ওরা তো ভালো ভালো শিক্ষিত সচিব টচিব সব নিয়োগ দিয়ে রাখছে, ওরা তো গভর্নমেন্ট বিজনেস করে কিন্তু এখানে। গভর্নমেন্ট কিন্তু ট্রেনিং এর জন্য, যে সিলেবাস টেক্সট বইয়ের ট্রেনিং এর জন্য কোটি কোটি টাকা খরচ করে বাইরে থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসায় ম্যাটেরিয়াল ডেভেলপার। কাজের কাজ কিছুই হয় না, এটাই বুঝি না কেন হয় না। ঠাড়া মুখস্থ ম্যাডাম, 10টা প্যারাগ্রাফ 10টা অ্যাপ্লিকেশন ঠাড়া মুখস্থ। ঠাটা মুখস্থ, এখনো ঠাটা মুখস্থ করতে হয়। Okay guys, that was all about L1 versus L2, the influence of mother tongue on L2 learning, L2 acquisition, second language acquisition. And we have seen যে মাদার টাং এর পজিটিভ ইম্প্যাক্টও আছে, নেগেটিভ ইম্প্যাক্টও আছে। আর L2 শেখানোর যে ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, সেগুলো শুধুমাত্র মাদার টাং এর ট্রান্সফারের জন্য না, L1 এর ইনফ্লুয়েন্সের জন্য না। L1 এর ইনফ্লুয়েন্স তো আছেই, সাথে সাথে L2রও অনেক গ্রামাটিক্যাল ব্যাপার থাকে, যে কারণে স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, অনেক সোশ্যাল প্রবলেম থাকে, সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, ইন্ডিভিজুয়াল লার্নার যে ডিফারেন্স, সে প্রবলেমগুলো থাকে, যেগুলো আমরা মিড টার্মে আগে পড়েছি। আর সোশ্যাল প্রবলেমগুলো আমরা আরো সামনে পড়বো। সো second language acquisition is actually a complicated issue, a combined issue, যেখানে সোশ্যাল ফ্যাক্টর আছে, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর আছে, সেখানে এজ, মোটিভেশন, অনেক ধরনের ফ্যাক্টর, যেটা আমরা মিড টার্মে আগে পড়ে ফেলেছি। সেখানে L1 এর ইন্টারফারেন্স আছে, যেটা আজকে আমরা পড়লাম। এই L1 ইন্টারফারেন্স এর পরে আরেকটা জিনিস আমরা সামনে ক্লাসে পড়বো, সেটা হচ্ছে ইন্টার ল্যাঙ্গুয়েজটা ডেসক্রিপশনটা পড়বো ভালো করে, ইন এ ব্রডার ওয়ে। ইন্টার ল্যাঙ্গুয়েজ কি, এটা অলরেডি আমরা বলেছি, কিন্তু ইন্টার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফসিলাইজেশন দুটো টার্ম সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম। আমরা সামনের ক্লাসে ইন্টার ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে পড়বো, তারপরে পড়বো হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আর এই ফসিলাইজেশন। এই দুটোর পরে যদি টাইম থাকে, তাহলে সামনের ক্লাস থেকে আমরা ক্র্যাশনের হাইপোথিসিসটা শুরু করব। যদি সামনের ক্লাসে আমরা শুরু করতে না পারি, মনে রাখতে হবে এই পার্টে ক্র্যাশনের হাইপোথিসিস হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে প্রত্যেকটা আইটেম আমাদের লাগবে, L1 L2 আজকের ক্লাসের ইনফরমেশন লাগবে, তারপরে ইন্টার ল্যাঙ্গুয়েজ ফসিলাইজেশন ইনফরমেশন লাগবে, আমরা মিড টার্ম আগে যে সিলেবাস গুলো পড়ে এসেছি সেগুলো লাগবে। তোমাদের কিন্তু আমি বারবার বলেছিলাম, এই কোর্সটা এমন একটা কোর্স, এখানে তুমি কোনো মিড টার্মে সিলেবাস শেষ করে ফেলেছো তার মানে ওটা ভুলে যাওয়া যাবে তা কিন্তু না। ফুল কোর্সে মিড টার্মে থেকে শুরু করে যত টপিক ছিল সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের লাগবে। সো উই ক্যান নট অ্যাফোর্ড টু ফরগেট এনি ওয়ান অফ দ্য টপিকস। গট ইট? সবার তো মনে আছে তাই না মিড টার্মের গুলো?
আমাদের ক্রেশনের হাইপোথিসিস পড়ার সময় লাগবে, এবং ক্রেশন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট থিসিস আমাদের, মানে থিওরি আমাদের জন্য। ম্যাম আমাদের কি হুম। প্রেজেন্টেশন নাকি অ্যাসাইনমেন্ট হবে 25 মার্কসের? 25 মার্চে আমি তোমাদেরকে গ্রুপ ডিসকাশন দিব। ম্যাম একটু যদি তাড়াতাড়ি দেন, বাকিরাও দেওয়া শুরু করে দেবে, একবারে প্রেসার হয়ে যায় ম্যাম। গ্রুপ ডিসকাশন তো প্রিপারেশনের কিছু নাই, প্যারা হ্যাঁ, আছে প্যারা বাবা। আমি ঠিক করেছি আপনার তোমাদেরকে, সামনেই করবো ডিসকাশন। হ্যাঁ এই কোর্সটার উপর আমি ভাইবা নিব, 15 মার্কসের ভাইবা, 10 মার্কসের গ্রুপ ডিসকাশন। নেন মিস, যেমনি ভালো হয় সেমনি তেমনি করেন। হ্যাঁ এটাই ভালো ম্যাম হবে। ভাইভাটা কমায় দেন ম্যাম। কোনটা? ভাইবা? হ্যাঁ ভাইবা কমাই দিলে কিন্তু গ্রুপ ডিসকাশনে মার্কস কম আসবে, because you all have to participate equally with equal logic, equal presentation, equal solution. Can you do that? যদি বলো পারবা তাহলে দিব। ম্যাম ভিডিও করে প্রেজেন্টেশন দিলে হয় না? না ওখানে তো কেউ নাই, ওখানে তুমি একা একা কথা বলে আমার কি লাভ? ম্যাম কোনো ফাঁকিবাজি করতে নেই। ফাঁকিবাজি করতে হবে কেন বাবা? এটা তো টেক ইট ইজি, অনলাইনে বাসায় বসে ক্লাস করছি, ইটস নট এ ডিফিকাল্ট থিং। ঠিক আছে? ম্যাম আমি তো কুয়েতে বসে ক্লাস করছি, আমার জন্য আরো ব্লেসিং। কুয়েতে গেছো কবে? ম্যাম আমি তো এই যে 2 মাস হয়ে গিয়েছে। তাই? কে থাকে ওখানে, হাজবেন্ড? জি ম্যাম। এরপরে ফিরবে কবে, নাকি ওখানেই থাকবা? না থাকবো ম্যাম, 3 বছর থাকবো। আচ্ছা আচ্ছা ম্যাম, ইউনিভার্সিটি ওপেন হলে কি আমাদের কি ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করতে হবে, নাকি আমাদের জন্য এই অনলাইন সুযোগ সুবিধা থাকবে কোনটা? পোলাপান, এটা কি বলে, ইউনিভার্সিটি খুললে কেন তুমি অনলাইনে ক্লাস করবা? ম্যাম না, অনেকেই তো দেখি যে বাহির থেকে ক্লাস করতেছে, সেই ক্ষেত্রে ওদের জন্য তো মনে হয় অনেক সমস্যা হয়ে যেতে পারে। এই হ্যাঁ চেয়ারম্যান সেটাই, ম্যাম কিন্তু বলছে যে মাস্টার্স লেভেলটা রাখতে পারে। বলা আচ্ছা আচ্ছা। যাচ্ছে আমার না। আরেকটা সেমিস্টার আছে তো এর জন্য। আরো 2টা সেমিস্টার আছে তাই না? জানি না কি হবে, ম্যাম বাট আমি তো তোমরা ডিসার্টেশনটা নিয়ে নিব নেক্সট সেমিস্টারে, আর 3টা কোর্স নিয়ে নিব যদি হয় হুম, অনলাইনে আর কি। সামনের সেমিস্টারটা মনে হয় অফলাইনে যাওয়ার কথা, কারণ এরপরে তো আর বন্ধ থাকলে বাংলাদেশের এডুকেশন সিস্টেম চাঙ্গে উঠবে। সামনের নেক্সট সেশনটা সেমিস্টারেই? নেক্সট সেমিস্টার মার্চ থেকে শুরু হবে, ওয়াই নট? ও মাই গড, আমি তো এই ভেবেছিলাম ম্যাম মাস্টার শেষ করে দিব অনলাইন। কেন, ম্যাম তোমাদের এরকম বাড়ি অনলাইনে ভালো গাজীপুর থেকে, লাগছে? হ্যাঁ আমি তো গাজীপুর থেকে জার্নি করা অনেক কষ্টকর, ওকে। খুব বাজে অবস্থা। আর এতদিন যে আমাদের পোলাপানরা সব, মানে শুধু গাজীপুর কেন, আরো কত দূর থেকে এসে সে ক্লাস করলো, তার কি হবে? ম্যাম অনার্সে করেছিলাম আমিও 1 বছরের মতো, তো কিন্তু এখন তো বয়স হয়ে গেছে। কয় ঘন্টা লাগে নিয়ম? ম্যাম আসা যাওয়াতে 5 ঘন্টা লাগবে। তুমি কি জানো এদিকে আমি ঢাকায় থাকি, আজিমপুরে, ইউনিভার্সিটি থেকে আসতে আমার মাঝে মাঝে 3 ঘন্টাও লাগে। ম্যাম, হ্যাঁ এইটাই তো বলতে চাচ্ছিলাম যে খুব বাজে অবস্থা রাস্তার, আর তো এখন আমি গাজীপুরের অবস্থা বলবো খুবই খারাপ। যে আমাকে অনলাইনে রেখে দাও? ম্যাম আপনি তো ম্যাম রেস্ট্রিক্টেড, কিছু করার নাই, জব করলে কিছু করা যায় না। আরে সেটাই, পোলাপানদের কি সুবিধা না? মিস তোমরা আপনাদের ক্ষেত্রে ভাইবার যেমন জন্য, আমরা বলতে পারি, কিন্তু আপনি তো বলতে পারবেন না, নো ওয়ে। নো ওয়ে, এই তো বুঝতে পারছো, চাকরি করলে বোঝা যায় চাকরি লাইফ কত করেছি তো। আনন্দদায়ক। মিস আপনি কোন কলেজে ছিলেন? কোন কলেজে ছিলাম? আদমজি ক্যান্টনমেন্ট কলেজে। তো খুব ভালো, ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, ইয়াপ। আমার, ম্যাম আপনি কি ঢাবির স্টুডেন্ট ছিলেন না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কত ব্যাচের ম্যাম? বলো তো, ম্যাম একটু জানতে চাচ্ছি, আমার আবার গেস সার্কেল করো। সব ওখানে, আমার ফ্রেন্ড সার্কেলে ম্যাম আমি ছাড়া মোটামুটি সবাই ঢাবিতে পড়ে। সো আই এম দ্য বা মোস্ট তোমার ফ্রেন্ড আনফরচুনেট গাই। সার্কেলদের পক্ষে আমাকে চেনার কোনো সম্ভাবনা নাই, কারণ আমি বহু আগে পাশে আছি। ম্যাম আমি জাস্ট ব্যাচ ম্যাম 95। জানতে চাচ্ছি। কিসের? মিস 90 দশকে মনে হয় পাশ করেছেন অনার্স, মাস্টার্স কমপ্লিট। না, অনার্স না, এত বুড়া হই ম্যাম নাই। 14 বছরের শিক্ষকতা করেছিলেন। মিস আপনার তো এক্সপিরিয়েন্স অনেক।
আমার মাস্টার্স হচ্ছে নো মাস্টার্সের ম্যাম, রেজাল্ট দিল হচ্ছে বললেন না ম্যাম। 2003-এ। কয় বছর আগে কোনো? যদি 2003-এ হয়, আমি 2003-এ আমার মাস্টার্সের রেজাল্ট বের হলো। আর 2003-এ মানে রেজাল্ট বের হলো হচ্ছে কবে? জুলাইয়ে। আমি জয়েন করলাম হচ্ছে অক্টোবরে ম্যাম জবে। 2003-এ আমি ক্লাস 1-এ পড়তাম, স্কুলে ভর্তি ছিলাম। তুমি কি জানো অ্যাডমিশনের জন্য আমার আমি তোমায় বসে আমার আছি। যে কলিগরা এখন জয়েন করছে না, বুঝছো না, আমি তাদের মায়ের বয়সী। তাও ভালো ওরা আমাকে আন্টি বলে না। ম্যাম আপনাকে দেখতে তো বুঝাই যায় না, কি অদ্ভুত ব্যাপার। না বাবা, বোঝা যায়। আমার এসএসসি হচ্ছে 94, তখন তোমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না মোস্ট প্রবাবলি। আমি ছিলাম Yes, ম্যাম, miss. তখন ছিল আমার বয়স নাই? 1 বছর। জি ম্যাম, 1 তখনই বছর। মেবি পৃথিবীতে ল্যান্ড করেছিলাম ম্যাম। হ্যাঁ 94 রাইট। এরকমই। Just think, কত বছর চলে গেল। And ম্যাম I, এই যে I just don't know. দিনকে দিন হুম, এত খুব মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া মাঝে মাঝে ভয় হয় না আমি ম্যাম? খুবই আনন্দিত। না নিলয়, আমি খুবই আনন্দিত। তার I মানে just এই want পৃথিবীর নিষ্ঠুরতায় আপনি মর্মাহত না? আসলে মানে এটা মর্মাহত না মর্মাহত না, এটা আসলে বলার নাই। আমার কাছে জাস্ট এখন মনে হয় লাইফ ইজ জাস্ট আ জার্নি, আই জাস্ট হ্যাভ টু কমপ্লিট ইট, দ্যাটস অল। আর কিছু করার নাই। বাহ, অনেক সুন্দর কথা বলছেন তো ম্যাম। হুম, এটা একটা সেটাই। স্ট্যাটাস হয়ে যেতে পারে। আরে, কারণ এক্সপেকটেশন রাখলে হচ্ছে তোমার হার্ট ব্রেকের সম্ভাবনা আছে। আর at this হুম, age of life we actually gather so many experiences that হুম, gradually that কি বলা যায়, gradually our expectations fades away, তাই না? তো এক্স্যাক্টলি। yeah, হুম, and by the way আমার কাছে মনে হয় এজ ইজ জাস্ট আ নাম্বার। এটা নিয়েও হুম। আসলে প্যারা নেওয়ার কিছু নাই। এনজয় দ্য লাইফ Yes, গাইস। আমি এটাই টোটালি এগ্রি করি। ম্যাম আমি আমার আমার মনে হয় যে কিছু মানুষ থাকা উচিত শুধু ভ্রমণ করবে, ঘুরবে ফিরবে। এই তাদের না শুরুতে আবার, পৃথিবীতে শোনো রাখা উচিত ছিল। নিলয়, সবার না পকেট অত ভারী না, বুঝছো? ভ্রমণ করতে অনেক টাকা লাগে। So, টাকা থাকলে সবাই ভ্রমণ করে এখন। এখন সরকারি যার ভাবে ম্যাম ফান্ডেড করা উচিত ছিল, যে যারা খুব ঘুরতে চায় তাদের। মানে এই পৃথিবীতে এই সুব্যবস্থা গুলো নাই না, এই তো হয়তো। ইনশাল্লাহ তুমি তো আমেরিকা যাচ্ছ, অনেক টাকা কামাবা, অনেক ঘুরবা, ডোন্ট ওয়ারি, অল দ্য বেস্ট। দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, okay guys, that's all for today. Please give your attendance and you guys can leave. Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে ভুলো না। ম্যাম সবাই দিয়েছে। আচ্ছা, ম্যাম ভালো থাকবেন। ঠিক আছে শরীফা। আম্মু আসছে কবে? ম্যাম আসে নাই এখনো, ক্যান্সেল হয়ে গেছে সব ফ্লাইট। কেন? ওই যে আবার করোনার বাড়ার হ্যাঁ জন্য? হ্যাঁ জি ম্যাম, 30 তারিখে আরে, আসার কথা ছিল, এখন আবার জানুয়ারিতে আসতে হবে। এতদিন কবে ইয়েস দিচ্ছে? ম্যাম। দিয়ে জি বুকিং ম্যাম। দিয়েছে? হ্যাঁ বুকিং টিকিট সব দিয়েছে? ছিল, 30 ডিসেম্বর আসার কথা ছিল, কিন্তু না, এখন আবার জানুয়ারিতে আবার শিফট করেছে। না না, এখন ওর টিকিট পাচ্ছে না, টিকিট নিয়ে খুব প্রবলেম হচ্ছে ওখানে। হুম, আব্বু আসতে পারবে কিন্তু আবার যেতে পারবে না, তখন অনেক প্রবলেম হয়ে যাবে, এর জন্য আব্বু আসবে আম্মুর সাথে। হুম। মন বেশি খারাপ লাগছে বাসায় একা? ম্যাম আমার মন সবসময় খারাপ থাকে, আমি তো তাও কেন রে পরীক্ষা বাবা? দিলাম, অ্যাসাইনমেন্ট গুলো করলাম, কিভাবে যে করছি আমিও জানি না। আমার কখনো এরকম, আমি খুব লোনলি ফিল করি। এমন আগে সেটা কখনো হয়নি। ঠিক। যত বড় হচ্ছে তত করছে না, তত বেশি আম্মুকে মিস করা। ইয়েস ম্যাম, আমি কখনো আম্মুর সাথে থাকি না তো, এই জন্য। সেটাই। আর দিন শেষে না লাভলি, সবাই এক ম্যাম, সবাই। না, দিন শেষে মা ছাড়া এত আপন কেউ না। এটা আর মা হচ্ছে তো আমার feeling লাইফে একটা জি ম্যাম। বিশাল রিয়েলাইজেশন যে এট দ্য এন্ড অফ দ্য ডে